হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড সায়েন্স। সো আজকে আমরা চলতড়িৎ সম্পর্কে আরও একটু পড়ব বা চলতড়িতের যে তড়িতের পার্টটা সেটা কমপ্লিট করবো, আর তড়িৎ চুম্বকটা সেটা আরেকটা পার্টে হবে। তাহলে আজকে আমরা চেষ্টা করব তড়িৎটা কমপ্লিট করে নেওয়ার। তড়িৎটার আগের দিনে অনেকটা জিনিস কমপ্লিট করে দিয়েছি, সেই জিনিসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেটা হলো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দেবে। যদি ভিডিওটা দেখছো অন্তত লাইকটা করে দাও, আর কিছু করতে হবে না, ঠিক আছে? বাকি কম 2-4 জন যতজনই দেখছো লাইকটা করে দেবে, বাস এটুকুই বলবো। বাকি তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও পাচ্ছ, ঠিক আছে? এবার তোমাদের মোটামুটি সব কিছু কভার করে দেওয়ার চেষ্টা করছি। আর 2-3টে চ্যাপ্টার রয়েছে, সেগুলো কভার করে দেবো। ধাতুবিদ্যা, জৈব রসায়ন কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। জৈব রসায়ন আর পরমাণু নিউক্লিয়াস, আর সামনেরগুলো আলোটা শুরু হবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আলোটাও হবে। আর বাকি গ্যাসের আচরণের ওয়ান শট অলরেডি আছে চ্যানেলে, দেখে নেবে। আর আলাদা করে কিছু করতে হবে না। আর হচ্ছে তোমার পরিবেশের জন্য ভাবনা, নতুন করে যদি চাও আরও, তাহলে ওগুলো হচ্ছে তোমার পেয়ে যাবে। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চলতড়িৎ পার্ট 2। আমি আগেই বলেছি, যারা ভালো নাম্বার পেতে চাও বা ভালো স্কোর করতে চাও, তারা কিন্তু এই চ্যাপ্টারটাকে তাদেরকে ভালো করে করতেই হবে, তাছাড়া তাদের অপশান নেই। তাহলে একদম শুরু করে দেবো আজকের টপিকটা কি? আজকে প্রথমের টপিক, আগের দিনে আমি রোধাঙ্ক, রো, সিগমা সব কিছু বলে দিয়েছিলাম। আজকে রোধাঙ্ক বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, মানে ধরো আমি বলছি যে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহী কাকে বলে জানতে হবে। তারপরে আসছি তোমার অর্ধ পরিবাহী, আর একটা কুপরিবাহী কাকে বলে। তাহলে পরিবাহী কাকে বলে রোধাঙ্কের বেসিসে বলবো বা রোধাঙ্কের রেসপেক্টে বলবো। রোধাঙ্ক মানে রো, মনে করে দেখো কী পেয়েছিলাম, আর সমান, একটু আমি মনে করে দেবো আর সমান। তো ওই জন্যই বলছি যে এই ভিডিওটা যদি দেখতে চাও প্রথমে পার্ট 1টা দেখবে, তারপরে এই ভিডিওটা আসবে, তাহলে বুঝতে পারবে কমপ্লিট ধারণা। আর যদি তোমাদের রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু এই ভিডিওটা দেখবে। আমি তোমার এই ভিডিওতে কিন্তু শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এগুলো কিন্তু কভার করব। এবার দেখো, যেটা আর সমান পেয়েছিলাম রো ইন্টু এল বাই এ, ঠিক আছে? আর সমান রো ইন্টু এল বাই এ, বা রো সমান পেয়েছিলাম আর ইন্টু এ বাই এল। এবং এখানে বলেছিলাম রোটা মৌলিক, কারণ এটা শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করছে। আরটা মৌলিক নয়, তার কারণ উপাদানের উপর নির্ভর করছে, তার সঙ্গে ক্ষেত্রফল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, ঠিক আছে? এবার আমি দেখো পরিবাহী কাকে বলে, এবং এরপরে আর একটা টার্মকে আমরা ডিনোট করেছিলাম, সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। সিগমা সমান বলেছিলাম 1/, রোধাঙ্ক। আর পরিবাহিতা ওয়াই সমান বলেছিলাম 1/r। ওয়াই সমান, সবগুলো একটু রিভাইজ করে দিলাম, ওয়াই সমান 1/r, ঠিক আছে? এবার দেখো পরিবাহী কাকে বলে। তাহলে যে সমস্ত পরিবাহী বা যে সমস্ত পদার্থের মধ্যে, পরিবাহী কাকে বলে, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা সহজে হবে। তড়িৎ প্রবাহটা সহজে হতে হবে। তড়িৎ প্রবাহ যদি সহজে হতে হয়, তারা ভাবো বাধাটা বেশি হতে হবে না কম হতে হবে। তুমি একটা রাস্তা, দুটো রাস্তা, এই রাস্তায় এইভাবে আছে, এই রাস্তাটা এইভাবে আছে, তুমি কোন রাস্তাটায় এ থেকে বি অবস্থানে পৌঁছাবে, এ থেকে বি অবস্থানে কোন রাস্তাতে পৌঁছাবে, এটা ডিঙে পেরানো যাবে না, ছোটো করে দূরের মানে রাস্তাটা অনেক দূরে আছে, দূর থেকে আছে, তাহলে তোমাকে এইভাবে এইভাবে যেতে হবে। আর এটা তুমি স্মুথলি সোজা যাবে। তাহলে কোনটায় তুমি আগে গেলে, ঠিক আছে? এটাই গেলে, কারণ এটার কি, এটার আরটা বেশি না কম? তাহলে এইটার আরটা কম, এইটার আরটা বেশি। তাহলে দেখো, যার আর বেশি তার রোধাঙ্কটা বেশি, যার রোধ বেশি তার রোধাঙ্ক বেশি, যার রোধটা কম তার রোধাঙ্কটা কম। তাহলে যে সমস্ত পরিবাহীর আরটা কম, মানে রোধাঙ্কটা কম, আমি বলবো যে সমস্ত পরিবাহীর রোটা কম বা পরিবাহিতাঙ্ক সিগমাটা বেশি, যে সমস্ত পদার্থের ক্ষেত্রে রোধাঙ্কের মানটা কম এবং পরিবাহিতাঙ্কের মানটা অনেক বেশি, তাদেরকে বলা হচ্ছে তোমার কি, পরিবাহী। এবং আমি বলেছিলাম যে তামার ক্ষেত্রে মানটা বলেছিলাম 1.62 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। রূপোর ক্ষেত্রে হয় 1.60 ইন্টু 10⁻⁻8 ওহম ইন্টু মিটার। তাহলে তামার তার কেন ব্যবহার করা হয়? রূপোর তারও তো ব্যবহার করতে পারতেন, তাহলে রূপোর দামটা বেশি। বুঝতে পেরেছ?
তারপরে দেখো, তাহলে একই রকম কুপরিবাহী মানে যার রোটা বেশি হবে, যার রোধাঙ্কটা অনেক বেশি হবে, রোধাঙ্ক অনেক বেশি এবং পরিবাহিতাঙ্ক অনেক কম। রোধাঙ্ক অনেক বেশি, পরিবাহিতাঙ্ক অনেক কম, ঠিক আছে, তাদেরকে বলা হবে কুপরিবাহী। আর অর্ধপরিবাহী মানে এদের এবং এদের মাঝে, ঠিক আছে, এদের এবং এদের মাঝে। এবং এর অর্ডারটা মনে রাখবে, 10⁻⁴ হচ্ছে তোমার অর্ধপরিবাহীর ক্ষেত্রে 10⁻⁵ থেকে 10⁻², 10⁻⁵ ওহম মিটার থেকে 10⁻² ওহম মিটার। অর্ডারটা একটু মনে রাখবে, এর অর্ডারটা, ঠিক আছে। আর বাকি হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে 10⁻⁸ থেকে -6, 10⁻⁸ থেকে 10⁻6 ওহম মিটার। আর এটা বুঝতেই পারছো 10⁻² থেকে বেশি যে কোনো কিছু হয়েছে। তাহলে পরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী সম্পর্কে বুঝতে পেরেছো। এবার দেখো, যেটা তোমাদের পরীক্ষা আসবে বা আসে বহুবার, শর্ট কোশ্চেন, একটা শর্ট কোশ্চেন, এই গ্রাফগুলো করলে একটা শর্ট কোশ্চেন মাস্ট এখান থেকে হবে। সেটা কি, যে পরিবাহীর ক্ষেত্রে, প্রথমে বলছি পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের কি পরিবর্তন। যদি আমি উষ্ণতাটা বাড়াই তাহলে রোধাঙ্কের মানটা কিভাবে পরিবর্তন হবে, সেটা হচ্ছে গ্রাফ। আর একটা আছে, সেটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। রোধাঙ্ক রো, এদিকে বরাবর ক, এদিকে বরাবর টি, উষ্ণতা, ঠিক আছে, বুঝতে পেরেছ। এটা উষ্ণতা, আমি লিখে দিচ্ছি উষ্ণতা, এটা উষ্ণতা। এরপর পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কে করে? মুক্ত ইলেকট্রন। এবার ভালো করে বুঝবে যে এটা একটা পরিবাহী আছে, পরিবাহী পদার্থ। এই পরিবাহী পদার্থটার এক স্থানে, এখানে ধরো ইলেকট্রনগুলো রয়েছে, ইলেকট্রনগুলো বা আধানের প্রবাহ, ইলেকট্রন যদি না বুঝতে চাও তাহলে আধানটা প্রবাহিত হতে হবে। তার আধানটা এক স্থান থেকে অন্য স্থানে সহজেই যেতে পারে যদি, তাহলে সেটাকে বলবো কি, তার রোধাঙ্কের মানটা কম। ভালো করে বুঝো। এবার আমি যদি এটার উষ্ণতাটা আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে যে ইলেকট্রনগুলো যাচ্ছিল সেগুলো বাদে যে অ্যাটমগুলো বা পরমাণুগুলো ছিল, সেই পরমাণুগুলো এক্সাইটেড স্টেটে চলে যাবে বা উত্তপ্ত হয়ে যাবে। উত্তপ্ত হয়ে যাওয়ার ফলে তারা নিজেদের অবস্থানের থেকে এইভাবে কম্পিত হতে থাকবে। এই রাস্তায় যে যাচ্ছিলো সে বাধা পেলো, এই রাস্তায় যে যাচ্ছিলো বাধা পেলো, এই রাস্তায় যে যাচ্ছিলো বাধা পেলো। তাহলে আগে স্মুথলি যাচ্ছিলো, এখন কী হলো দেখো, রাস্তাটায় বাধা পেলো। বুঝতে পেরেছো না? পারো হলো। তাহলে আমি কি বলছি, ভালো রাস্তা ছিল যখন টি এর মানটা কম ছিল, তখন স্মুথ রাস্তা ছিল। যখন টি এর মানটা বাড়লো তখন এই রাস্তায় অনেকগুলো বাধা এলো। বাধা কারণ আসছে, তারা নিজেদের জায়গা থেকে কম্পিত হতে থাকছে, হিট করা হলো। তোমাকে ধরো, তোমাকে যদি হিট করে, বুঝতে পারছো, তুমি ধরো একটা হচ্ছে 15 ডিগ্রি সি এর রুমে বসে আছো, আর একটা হচ্ছে 42 ডিগ্রি রুমের বসে আছো। কোনটায় তুমি বেশি ছটফট করবে? তুমি নিশ্চয়ই 42 ডিগ্রি, যে কখন এখান থেকে বেরোতে পারি, ঠিক আছে। আর যখন তোমার 15 ডিগ্রি সি করে দেওয়া হবে কোনো একটা রুমে, তো এই টিউশন রুমটা যদি 15 ডিগ্রি সি, তোমার এসি যদি লাগানো হয় রুমটায়, তাহলে কী হবে, তুমি ঠান্ডা অনুভব করে, তাহলে তুমি এই রুমেই থাকতে চাইবে। পড়া বুঝতে পারো নাই পারো, তুমি এই রুমেই বসে থাকতে চাইবে। আর যদি এই রুমের টেম্পারেচার 42 ডিগ্রি হয়, আমি যত ভালোই পড়াই, তুমি তখন কী করবে, ছুটে পালানোর চেষ্টা করবে যে 42 ডিগ্রিতে আমি থাকতে পারবো না স্যার। তাহলে কী হলো দেখো, উষ্ণতাটা বাড়লে তোমার ছোটা দৌড়া, তোমার যে প্রবণতাটা সেটা বাড়লো না কমলো? বাড়লো। একই রকম এই পরমাণুগুলোর ক্ষেত্রেও একই রকমই ঘটনা ঘটে। যখন আমি হিটটা বাড়াবো, উষ্ণতাটা যখনই বাড়াবো, তাহলে পরিমাণ তাপটা এখানে বেশি দিচ্ছি, তাপটা যখনই বেশি প্রযুক্ত হবে, এইখানে ইলেকট্রনগুলো, যে আধানগুলো সহজে যাচ্ছিলো, সেই আধানগুলো সহজে যেতে পারবে না। যদি না যেতে পারে, তাহলে এখানে পরিবহন কম হচ্ছে। তার কারণ কি হলো, রোটা বেড়ে গেল, বাধাটা বেড়ে গেল, রোধাঙ্ক মানে বুঝতে পেরেছো, রোধাঙ্কটা বেড়ে গেল। তাহলে উষ্ণতা যত বাড়াবো, রোধাঙ্কের পরিমাণটা তত বেড়ে যাবে। বুঝতে পেরেছো না? পারো না বলো। তাহলে গ্রাফটা কীভাবে হলো, আস্তে আস্তে বেড়েছে এভাবে। আর নেচারটা এভাবে মনে রাখবো, সোজা করে না, এভাবে। এটা কি বললাম, পরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঠিক আলাদা। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি বললাম, ঠিক আলাদা। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দুটো কক্ষ থাকে। একটা হচ্ছে তোমার
এটাকে বলে যোজ্যতা কক্ষ, এইটাকে বলে পরিবাহী কক্ষ। ভালো করে একটু বুঝবে, এই কনসেপ্টটা তোমাদের নাই, দরকার নাই, স্কিপ করতে পারো, বাট আমি এখানে বলে দিচ্ছি পরিবাহী কক্ষ। এবার দেখো, এখানে কিছু ইলেকট্রন থাকে, এখানে কিছু, এখানে ধরো পরিবাহী কক্ষ। ভালো করে বুঝবে, তোমার ঘরে 10 জন মেম্বার আছে, ঠিক আছে? 10 জন মেম্বারের মধ্যে ধরো একজন পরিশ্রম করলো, একজন পরিশ্রম করে চাকরি পেল, একজন এখানে গেল, তাহলে টাকা ইনকামটা করতে পারছে না পাচ্ছে না? ওই একজন টাকা ইনকাম করতে পারছে, টাকা ইনকাম করতে পারছে। একই রকমভাবে আমি বলছি যোজ্যতা কক্ষে, যোজ্যতা আমি বলছি যোগ্যতা, 10 জনেরই যোগ্যতা আছে, কিন্তু একজন পরিশ্রম করে পরিবহন মানে চাকরিটা পেল, পরিবাহীটা বলছি চাকরি, এটা চাকরির সঙ্গে তুলনা করছি, এটা যোগ্যতা, যোজ্যতাটাকে যোগ্যতা এর সঙ্গে তুলনা করছি। তাহলে 10 জনেরই যোগ্যতা আছে, কিন্তু এটা পরিশ্রম, মাঝখানটা হচ্ছে পরিশ্রম। যদি পরিশ্রম করলো, সে একটা চাকরি পেল, ঠিক আছে? চাকরি পেল, তাহলে ইনকামটা করতে পারছে সে, বুঝতে পেরেছো না? পারো না? তাহলে যদি এইখানে যদি হিট দেওয়া হয়, তাহলে এরা ঘুমাচ্ছিল, বাকি যে 9 জন ছিল তারা ঘুমাচ্ছিল ধরো। এবার কেউ একজন যে তাদেরকে ঘুম ভাঙাচ্ছে, তাহলে তার জন্য উষ্ণতা লাগবে না লাগবে না? তাহলে উষ্ণতাটা যদি বাড়ানো হয়, তাহলে দেখো ইও এখানে গেল, ইও এখানে গেল, ইও এখানে গেল, ইও এখানে, তাহলে ধরো 5 জন এখন চলে গেছে, 4 একে 5 জন, তাহলে 5 জন এখন ইনকাম করছে। তাহলে ইনকামের পরিমাণটা আমি কি বলছি? তড়িৎ প্রবাহের সঙ্গে সমতুল্য। তাহলে ইনকামটা হচ্ছে তড়িৎ প্রবাহ, বলছি তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহটা বাড়ছে না কমছে? দেখো, তাহলে তড়িৎ প্রবাহটা বাড়ছে। তড়িৎ প্রবাহ কখন বাড়ে? যখন রোধাঙ্কের মানটা কম থাকে। তাহলে বুঝতে পেরেছো না? পারো না? হলো কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দিয়েছি ধারণাটা। তাহলে কি বললাম? এইখানে 10 জন যোগ্য ব্যক্তি ছিল, 10 জন যোগ্য ব্যক্তিকে যদি বলি এই পড়, এই পড়, এই পড় সবসময় দিন রাত দিন রাত দিন রাত, তাহলে উষ্ণতা বাড়াচ্ছে। উষ্ণতা যদি বাড়ায়, যদি এদেরকে আমি হিট করি, ওদের মনে মোটিভেশন দিচ্ছি বা ওদেরকে বলছি যে পড়, ভালো করে পড়, তারপরে কী হলো? 1 জন থেকে সেটা 5 জনে পরিণত হলো। আরও যদি হিট দেওয়া হয়, তাহলে 10 জনই চাকরি পেয়ে যাবে। যদি চাকরি পেয়ে যায়, তাহলে ইনকামটা বাড়বে না কমবে? ইনকামটা যত বাড়ছে, তাহলে তড়িৎ প্রবাহটা বাড়ছে, তড়িৎ প্রবাহটা বাড়ছে মানে রোধাঙ্কটা কমছে। তাহলে সময়ের সাপেক্ষে রোধাঙ্কটা আস্তে আস্তে কমতে থাকে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কোনো যদি অসুবিধা আছে, স্টোরিটা হয়তো একটু লেন্দি লাগতে পারে, বাট একবার যদি শুনে নাও তাহলে জীবনও ভুলবেন। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আস্তে আস্তে মানটা কমতে থাকে, ঠিক আছে? উষ্ণতা যত বাড়াবো, রোয়ের মানটা আস্তে আস্তে কমতে থাকে। এবং আরও একটা স্পেশাল টাইপ আছে, সেটা হচ্ছে অতি পরিবাহী। এই দুটো জিনিস একদম ক্লিয়ার হয়েছে। তারপরে পড়বো অতি পরিবাহী। অতি পরিবাহী আর অর্ধপরিবাহীর উদাহরণ তোমরা জানো, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এরপর বলছে অতি পরিবাহী। অতি পরিবাহী একটু তাড়াতাড়ি এটা করাবো। অতি পরিবাহী রো, এটা হচ্ছে রো, রোধাঙ্ক, আর এদিকটা হচ্ছে উষ্ণতা। তাহলে এমন কিছু পরিবাহী আছে যাদের উষ্ণতাটা কমালে রোধাঙ্কের মানটা কমতে থাকে ঠিকই, এবং হঠাৎ করে একটা নির্দিষ্ট উষ্ণতা এসে 0 হয়ে যায়। রোধাঙ্কের মানটা কত হলো? 0 হয়ে গেছে। স্যার কী বলছেন? রোধাঙ্কের মান 0 হয়? হ্যাঁ হয়েছে কিছু পরিবাহীর ক্ষেত্রে। তাদেরকে নাম দেওয়া হয়েছে অতি পরিবাহী, সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর শুনেছি, সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী, সুপার কন্ডাক্টর মানে অতি পরিবাহী। সুপার কন্ডাক্টর, ঠিক আছে? সুপার মানে একদম খুব ভালো, ঠিক আছে? খুব ভালো। তাহলে রোয়ের মানটা 0 হয়ে গেল। এবার কিছু মান মনে রাখবে, সেটা হচ্ছে সীসার ক্ষেত্রে, এবং যে উষ্ণতায় রোধাঙ্কের মানটা 0 হয় তাকে নাম দেওয়া হয়েছে সংকট উষ্ণতা, TC, ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকট উষ্ণতা, TC বলা হচ্ছে। সীসার TC কত হয়? সীসা তাহলে 7 হয়েছে, 7K। আর একটা হচ্ছে তোমার পারদ রয়েছে, পারদের TC হচ্ছে 4.2K। পারদেরটা হচ্ছে 4.2K আর সীসাটা হচ্ছে 7K, ঠিক আছে? কোনো যদি অসুবিধা আছে অবশ্যই জানাবে। পরবর্তী টপিক, যেটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 100% গ্যারেন্টি, 100% মানে 100 মানে 100ই, নো 99.9% কীটাণু, বুঝতে পারছো? 100 মানে একদম সরাসরি 100। আমি আগে 100% মডেল লিখে দিই, এটা যে এখান থেকে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসা অনিবার্য। 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি, পরীক্ষায় আসবেই। বুঝতে পারছো না? পারো? এখান থেকে 3 নাম্বার পাবে। 3 নাম্বার লুটে নাও এইটা করে, এই ভিডিওটা করে। জাস্ট দেখো কি
প্রথমে 1 নম্বরে রোধের শ্রেণী সমবায়। সমবায় শব্দের অর্থ স্যার আমরা পড়েছি, স্যার আমাদের গ্রামে আছে সমবায়, সমবায় সমিতি মানে কি অনেকগুলা ব্যক্তি এক জায়গায় কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে যেখানে লেগে আছে সেটাকে বলা হচ্ছে সমবায়। একই রকম শ্রেণী সমবায়, দুটি সমবায় আছে, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটি সমান্তরাল সমবায়। প্রথমে শ্রেণী সমবায় সম্পর্কে ডিটেলসে বলবো এবং দেখো জিনিসটা ক্লিয়ার করে দেবো। আমি ধরো বললাম যে এইখানে একটি রোধ আছে R1, এইখানে একটি রোধ আছে R2, এইখানে একটি রোধ আছে R3। তিনজন একটি ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, তার মানে ব্যাটারিটা বর্তনীতে আয় তড়িৎ প্রবাহ পাঠাবে, এটা ই বলছি, তড়িৎ কোষের ই, বা আর এটা এ বিন্দু বলছি, এটা বি, এটা সি, এটা ডি। এবার একটা জিনিস তোমরা আগেই বলে দিই যে এইখানে যে ভোল্টেজটা হবে, এইখানে ভোল্টেজটা কী হবে তার চেয়ে কম, এইখানে যে ভোল্টেজটা, এখানে ভোল্টেজটা তার চেয়ে কম, এখানে যে ভোল্টেজ, এখানে ভোল্টেজটা কম হবে, কারণ এখানে ধরো ম্যাক্সিমাম ভোল্টেজ, এটা 12 ভোল্টের ব্যাটারি, এটা প্লাস, এটা মাইনাস, বা এটাকে ধরো 12 ভোল্ট ধরতে পারি, এটাকে 0 ধরতে পারি, এভাবে ধরা হয়। 12 ভোল্টের ব্যাটারি মানে 12, এটাকে 0 ধরা যায়, বুঝছে? বুঝতে পেরেছেন? পারো এটাকে 8, এটাকে -4 ধরা যায়, এভাবেও করতে পারো। মানে টোটাল যোগফলটা কত হতে হবে? 12 হতে হবে, ঠিক আছে? তাহলে 12 আর 0 ধরলে এদিকটা দেখো 0 কম, এদিকটা 12 আস্তে আস্তে কমে কমে 0 পরিণত হয়েছে। এবার যেটা বোঝার সেটা হচ্ছে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখো কী বলেছিলাম, তড়িৎ প্রবাহ মানে কিসের প্রবাহ? জলের প্রবাহ। জলের প্রবাহ মানেই এইটা দেখো একটা লালা বা নালা, নালা। তাহলে যদি একটা নালা হয়, জলটা এখানে ঢালছো, তড়িৎ প্রবাহ মানে আধানের প্রবাহ, আধানটা এখানে ঢালছো মানে জলটা ঢালছো, তাহলে কোন দিকে যাবে? একটা রাস্তা দিয়ে যাবে। বুঝতে পেরেছো না? পারোনি? তাহলে জলটা বা সময়ের সাপেক্ষে জলটাকে কী বলে? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায় প্রবাহ মাত্রা আই একই থাকে, যেটা পরিবর্তন হচ্ছে সেটা দেখো, এই পয়েন্টের বিভব বলছি VA, এই পয়েন্টের বিভব বলছি VB, এই পয়েন্টের বিভব বলছি VC, এই পয়েন্টের বিভব বলছি VD। তাহলে আস্তে আস্তে বিভবের মানটা আস্তে আস্তে কমছে, হয়েছে? তাহলে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ আলাদা হয়, আলাদা হয়। বিভব প্রভেদ বা বিভব পার্থক্য আলাদা হয়, ঠিক আছে? মেন জিনিসটা বুঝতে পেরেছো? এবার রোধের শ্রেণী সমবায় মানে কি স্যার? স্যার এখানে 3টা রোধ আছে, আমি যদি 3 জনের পরিবর্তে একজনকে কাজে লাগাই, ভালো করে বুঝবে। এখন মাঠে মুনিশ পাওয়া জটিল, তাহলে 3 জন ব্যক্তি কাজ করতে আসতো আগে। এখন এই 3 জনের পরিবর্তে একজন আসছে, এবং দেখো ভালো করে বুঝবে, যদি ব্যক্তির সঙ্গে তুলনা করি এখানে হার মেনে যাবে। একজন তো 3 জনের সমান কাজ করতে পারবে না, টাকাটা হয়তো বলবে 3 জনের মতো নিয়ে নেবো, বা বলবে যে আমি 3 জনের সমান কাজ করবো, টাকাটাও নিয়ে নেবে হয়তো, কিন্তু কাজটা পারবে কি? করতে পারবে না। বাট আমি যদি একটা মেশিন এখানে ব্যবহার করি বা এমন একটা যন্ত্র ব্যবহার করি যে 3 জনের কাজটাও একা করতে পারে, তাহলে এই 3 জনের কি আমার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। একই রকম এই 3 জনের পরিবর্তে আমি যদি এমন একটা রোধ ব্যবহার করি যেই রোধটার ভূমিকা এদের ভূমিকা যেমন তেমনই, তাহলে আমি সেটাকে বলবো তুল্য রোধ। কি বললাম? শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করি যার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এর মধ্যে যা প্রবাহ যাচ্ছিল তাই, এবং যার প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যা বিভব প্রভেদ ছিল ওই সমবায়টার ওর প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা যদি একই থাকে, তবে সেটাকে বলবো তুল্য রোধ। যেমন এইটাকে আর তুল্য রোধ প্রকাশ করলাম, এটা তড়িৎ কোষ ইটা ছিল, এখানে আই প্রবাহ যাচ্ছিল, এখানে এ বিন্দুটা বললাম, এখানে ডি বিন্দুটা বললাম। বাস, কোনো অসুবিধা থাকলে বলো। এবার দেখো ওহমের সূত্র অ্যাপ্লাই করব সমবায়টার ক্ষেত্রে। সমবায়ের ক্ষেত্রে যদি ভি এ, ভালো করে বুঝবে, ভি এ মাইনাস ভিবি সমান আই ইন্টু R1, ভি বি মাইনাস ভি সি সমান কত হবে? আই ইন্টু R2। ভালো করে বুঝবে, এই দুটোর মধ্যে বিভব ভি এ মাইনাস ভিবি, এটা বেশি এটা কম, তাহলে ভি এ মাইনাস ভিবি সমান আই ইন্টু R1, ভিবি মাইনাস ভিসি সমান আই ইন্টু R2, ভিসি মাইনাস ভিডি সমান আই ইন্টু R3, ভিসি মাইনাস ভিডি সমান আই ইন্টু R3। সবগুলোকে যোগ করে দিচ্ছি, দেখো ভিসি ভিসি কেটে গেল, ভিবি ভিবি কেটে গেল, পড়ে রইল ভি এ মাইনাস ভিডি সমান আইটা কমন নিয়ে নিলাম R1 প্লাস R2 প্লাস R3, 1 নম্বর সমীকরণ। এবার তুল্য রোধের ক্ষেত্রে যেটা করেছি সেটা দেখো, যে এ মানে কি ভি এ মাইনাস ভিডি, দুটো প্রান্ত এ আর ডি সমান আই প্রবাহ হয়ে গেছে আর রোধের মধ্যে, এটা 2 নম্বর। এবার 1 আর 2 এর বাঁ দিকটা দেখো একই, তাহলে 1 আর 2 যদি তুলনা করো, 1 ও 2 থেকে পাই,
1 ও 2 থেকে কি পাচ্ছি দেখো, 1 ও 2 থেকে পাচ্ছি দেখো আই আর সমান আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, তাহলে আই আই কেটে গেল, বা আর সমান R1 প্লাস R2 প্লাস R3। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি ডেরিভেশনটা ভুলে যাচ্ছে অসুবিধা নেই, বাট এটা ইম্পর্টেন্ট, 100% আসবেই লেখা আছে যেহেতু, তাই আমি ডেরিভেশনটাও করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আর সমান R1 প্লাস R2 প্লাস R3, বুঝতে পেরেছো না? পারো না? তাহলে আমি পুরো জিনিসটাকে এবার দেখো আলাদা করে বলছি, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। এবার দেখো যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি পেলাম, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এখান থেকে কিছু শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভালো করে বুঝবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ আর সমান কি পেলাম, R1 প্লাস R2 প্লাস R3। যদি বলি যে n সংখ্যক বা দুটো, যদি R1 সমান R2 সমান R3 সমান R হয় বা R ড্যাশ হয়, তখন তুল্যরোধ R সমান কত হচ্ছে দেখো তো, 3R ড্যাশ। যদি R1 সমান R2, দুটো রোধ আছে, তখন কী হবে, সমান R ড্যাশ হয়, তখন দেখো R সমান বেরোচ্ছে 2R ড্যাশ। তাহলে আমি যদি এরকমভাবে n সংখ্যককে যুক্ত করি, n সংখ্যক R রোধককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ সমান হবে n ইন্টু R। কোনো যদি অসুবিধা হতে বলো। আর একটা জিনিস দেখো এখান থেকে, যে যেটা সর্বনিম্ন মান, যদি আর 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 ধরো 1 1 1, তাহলে মোট কত রোধ, 3 এলো, তাহলে সর্বনিম্ন মানটার থেকে বেশি আসছে এখানে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অঙ্ক দিই একটা, তুল্যরোধ বুঝে গেছো। এবার এখান থেকে একটা অঙ্ক দিচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, বুঝে যাবে আরও। ধরো আমি বললাম যে 5 ওহম আর 3 ওহম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করো। তাহলে আর এ বি জানতে চেয়েছে, কী করবে, লিখবে যে 5 ওহম এবং 3 ওহম রোধ দুটি পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত আছে, অতএব এদের তুল্য রোধ হবে 5 প্লাস 3 8 ওহম। একদম সিম্পল যাচ্ছে। তারপরে ধরো আমি বললাম 2 ওহম 2 ওহম 3 ওহম, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ আর এ বি সমান কত হবে, 2 প্লাস 2 প্লাস 3, 2 2 4 3 7 ওহম। ঠিক আছে, বুঝতে পেরেছো? সিম্পল আছে শ্রেণী সমবায়। এরপরে আসছি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় দেখো সমান্তরাল মানে কি, মানে ওখানে একটাই রাস্তা ছিল, এখানে ভিন্ন ভিন্ন রাস্তা আছে। ই যেমন ছিল, এখানে আই যাচ্ছে, এটা বলছি এ বিন্দু, এটা বলছি বি বিন্দু, এটা দেখো R1, এটা R2, এটা R3। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই রোধ R1 রোধের এ বিন্দু আর বি বিন্দু একই আছে না আলাদা আছে? একই আছে। তাহলে এ বিন্দুর বিভব যদি বলি VA, এ বিন্দুর যদি বিভব বলি VB, তাহলে বিভব পার্থক্য কত আছে, VA মাইনাস VB। R2 রোধের এই প্রান্ত দেখো এ আর বি বিন্দু, তাহলে এই বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে, VA মাইনাস VB একই। এখানেও কত বিভব পার্থক্য হবে, VA মাইনাস VB। ওকে, তাহলে এখানে দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ে ভি বা বিভব পার্থক্য একই থাকে, কিন্তু ভালো করে বুঝবে। এইখানে এনে জল ঢেলেছো, জল ঢালার জন্য দেখো 3টে রাস্তা পেয়েছে, 3টে রাস্তা যেখানে বাধা কম সেদিকে কি হবে, বেশি যাবে জলটা, যেখানে বাধা বেশি সেখানে জলটা কম যাবে, সিম্পল হিসাব। তাহলে দেখো এইখানে যে ডিস্ট্রিবিউট হয়ে গেল কারেন্ট, এখানে আই যাচ্ছিলো, এখানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে I1 I2 I3। এবার এখানেও I1ই যাচ্ছে, এখানেও I2ই যাচ্ছে, এখানে I3 যাচ্ছে, সবগুলো বেরিয়ে যোগ হয়ে গেল, কী হলো, তাহলে এখানে যোগটা দেখো আমি এই
জাংশনে কি হচ্ছে এই পয়েন্টটায়, এই পয়েন্টটায় কী হচ্ছে দেখো, এই পয়েন্টে লিখতে পারি আই সমান আমি যতটা জল ঢেলেছি ততটাই পাবো নিশ্চয়ই, বেশি তো পেয়ে যাবো না। আকাশ থেকে যদি হয়নি তাহলে তুমি আবার বলবে স্যার আকাশ থেকে জল হলো তাহলে তো জল বেশি পাবো না, ওইসব কনসেপ্ট না। আমি যতটা দিচ্ছি সেই জলটা কি বাড়তি করে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আই সমান I1 প্লাস I2 প্লাস I3। কোনো অসুবিধা থাকলে বলো, বুঝলে? এবার ডেরিভেশনটা একবার দেখে নাও যে যদি আমি এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বার করি তাহলে কী লিখবো? প্রথমে VA মাইনাস VB সমান দেখো I1 R1 বা I1 সমান VA মাইনাস VB বাই R1। একই রকমভাবে এটা একরকম, প্রথমেরটা হলো বা তারপরেরটা VA মাইনাস VB সমান হচ্ছে I2 R2, R2 রোধের জন্য পাবো, তাহলে তখন পাবো দেখো I2 সমান VA মাইনাস VB বাই, তারপরে বা 3 নম্বরের ক্ষেত্রে এটা R1 রোধের জন্য 1 নাম্বার, এটা 2 নাম্বার R2 রোধের জন্য, আর 3 নাম্বার R3 রোধের জন্য দেখো VA মাইনাস VB সমান I3 R3 বা I3 সমান VA মাইনাস VB বাই R3। এবার আমি কি বলেছিলাম? তুল্য রোধ মানে কি? ওই তিনজনকে আউট করে দিয়ে এমন একটা রোধ আনবো যার দুই প্রান্তের বিভব পার্থক্যটা একই থাকবে এবং যার মধ্যে প্রবাহ মাত্রাটা একই যাবে। তাহলে এইটা তোমার এ বিন্দু, এটা তোমার বি বিন্দু, এটা আর, প্রবাহটা আই ছিল, আই গেল, দুটো বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এখান থেকে দেখো পাবো VA মাইনাস VB সমান IR, তাহলে আই সমান পেয়ে যাবো VA মাইনাস VB বাই আর। এই মানটা আর এই মানগুলা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, এই মানটা এই তিনটা মান এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো দেখো VA মাইনাস VB বাই আর সমান VA মাইনাস VB বাই R1 প্লাস VA মাইনাস VB বাই R2 প্লাস VA মাইনাস VB বাই R3। তাহলে VA মাইনাস VBটা কমন যাচ্ছে বা 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এবার এটা ডিটেল স্টাডি করবো, তার আগে এটা বুঝতে পেরেছ না? পারো বলো। তাহলে 1 বাই R সমান পেলাম 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, ঠিক আছে? এবার দেখো এটা ডিটেল স্টাডি চাই, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই। সেটা কি? যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যদি আর হয়, ভালো করে বুঝো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যদি আর হয় এবং ধরো R1 R2 R3কে লাগানো আছে সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ কী লিখলাম? 1 বাই R সমান, যেটা পেলাম সেটা আরেকবার এখানে লিখছি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, মনে থাকবে এটা। আর প্যারালাল লিখছি এটা। আর আর সিরিজের জন্য কী ছিল? আর সিরিজের জন্য ছিল দেখো R1 প্লাস R2 প্লাস R3। আশা করছি ভুলবে না, সিরিজ মানে শ্রেণীতে পরপর যুক্ত হয়ে যাবে, সমান্তরাল মানে হচ্ছে 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস R3। যদি ধরো দুটো রোধ মানে R1 এবং R2 সমান্তরালে যুক্ত থাকে, তখন তুল্য রোধ RP সমান হয়ে যাবে R1 R2 বাই R1 প্লাস R2। কোথা থেকে আসছে যদি দেখতে চাও দেখো 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 সমান 1 বাই R1 ইন্টু R2 লসাগু, তাহলে R1 বা R2 প্লাস R1 মানে R1 প্লাস R2 লিখতে পারি। এটা 1 বাই RP সমান, আবার ভালো করে বলছি 1 বাই RP সমান এটা, তাহলে RP সমান কত হবে স্যার? উল্টি দাও স্যার, R1 R2 বাই R1 প্লাস R2 হয়ে গেল, R1 R2 বাই R1 প্লাস R2। এটাই করেছি দেখো যে RP সমান লিখেছি R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে কী বলবো এটা মনে রাখার জন্য? রোধ দুটির গুণ বাই রোধ দুটির যোগ, গুণ বাই যোগ, দেখছো? রোধ দুটির যোগ। তাহলে তোমাদের সমান্তরাল সমবায়কে গুণ যোগে নিয়ে চলে এলাম। দুটো যদি থাকে তাহলে কী হবে? গুণ বাই যোগ, মানে বলছে তাহলে দুটি রোধের গুণ করবো বাই যোগ করবো, তাহলে গুণ বাই যোগ হয়ে গেল স্যার তুল্য রোধ। এত সহজ স্যার? হ্যাঁ এতই সহজ। তাহলে সমান্তরাল সমবায় তুল্য রোধ মানে গুণ বাই যোগ, গুণ বাই যোগ, গুণ বাই যোগ, পারবে?
গুণ মানে রোধ দুটির গুণ বাই রোধ দুটির যোগ। এবার যদি এই R1 আর R2 একই হয়ে যায়, যে R1 সমান R2 সমান R হয়ে যায়, তখন দেখো আবার বিশেষ ক্ষেত্র, তখন হয়ে যাবে R/2। কী করে হচ্ছে? R²/2R, তাহলে R/2। তাহলে তোমাকে যদি এবার বলি যে ধরো 8 ওহম এবং 8 ওহম পরস্পর সমান্তরাল সমবায় যুক্ত আছে, যদি যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ কত হবে স্যার? তুল্য রোধ হবে স্যার 4 ওহম। আর পি সমান বেরিয়ে যাবে 4 ওহম। স্যার বুঝে গেছি আমার। আরেকটা জিনিস এখান থেকে বলে দিতে চাইবো, যেটা দেখো যে এখানে 8 ওহম লিখেছিলাম, কত পেলাম? 4। তাহলে তুল্য রোধটা পেলাম, দেখো এইখানে যে রোধটা ব্যবহার করছি তার চেয়ে কম না বেশি? কম। তাহলে দেখো 4 পেয়েছি কম। বা এটার যদি এক্সাম্পলটা আর একটু নিই তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেই এক্সাম্পলটা কি দেখো, এক্সাম্পলটা যদি নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা দেখো ভালো করে দেখবে, যে আমি যদি বলি 1 2 3, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম, পরস্পর কোন সমবায় আছে? স্যার বুঝতেই পারছি সমান্তরাল সমবায়। 3টে রাস্তা পেয়ে গেছে স্যার, এখানে যে দেখো 1 2 3টে রাস্তা স্যার, তাহলে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় যদি থাকে তাহলে তুল্য রোধ বার করানোর নিয়ম 1/RP সমান 1/1 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আমি স্টেপ জাম মানে ওটা লিখছি না সূত্রটা, তোমরা লেখে করবে। তাহলে সমান 3 দুগুণে 6, 6 প্লাস 2 3 6 প্লাস 3 দুগুণে, তাহলে 6 3 9 10 11, 11/6। যদি এটা লিখে আসো যে তুল্য রোধ স্যার 11/6 ওহম, তুমি পাবে 0, কারণ 1/RP সমান ছিল। তাহলে তুল্য রোধ RP সমান হবে 6/11 ওহম। তাহলে এই মানটা 1-এর থেকে কম না কম নয় বলো? লেস দেন 1 ওহম। তাহলে দেখো এই সমবায়ে সবচেয়ে ছোটো কোনটা ছিল? 1 ওহম। এখন তুল্য রোধ যেটা পাচ্ছি সেটা 1-এর থেকেও কম পাবো। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যাই মান দেখো ভুল হচ্ছে নাকি দেখার জন্য তুল্য রোধ তোমার কখনোই যেটা সর্বনিম্ন মান তার চেয়ে বেশি হবে না। 1-এর থেকে বেশি হলেই আমার ভুল হয়েছে তোমার ক্যালকুলেশন। এখানে দেখো 1-এর থেকে বেশি হয়ে গেছিলো, 11/6 মানে প্রায় 2-এর কাছাকাছি। তাহলে এটা দেখো ভুল চলে এসেছিলো, 1-এর চেয়ে বেশি হবে না, মনে রাখবে। ঠিক আছে, মনে রাখার কৌশল। তারপরে দেখো কয়েকটা অঙ্ক এখান থেকে করিয়ে দিই, তাহলে বুঝতে পেরেছো কী কী। তাহলে স্পেশাল কেস, যদি n সংখ্যক R মানের রোধ সমান্তরাল সমবায় থাকে, সেক্ষেত্রে তুল্য রোধ কী হবে? 1/R সমান, করে দিচ্ছে এটা 1/RP সমান 1/R প্লাস 1/R প্লাস 1/R প্লাস ডট ডট করে n সংখ্যক। তাহলে যদি যোগ করো কী পাবে? n/R বা RP সমান পেয়ে গেলাম দেখো R/n। তাহলে এখান থেকে জেনারেলাইজ করতে পারি। দেখো যদি দুটি একই রোধ থাকে তাহলে RP সমান কত হবে? R/2। যদি 3টি একই রোধ থাকে তখন RP সমান কত হবে? R/3। যদি 4টি একই রোধ থাকে তখন RP সমান হবে R/4। কোনো অসুবিধা যদি থাকে তো বলবে। আর ওখানে কী হচ্ছিল? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এটা শ্রেণীর ক্ষেত্রে হচ্ছিল। দেখো যে যদি দুটি থাকে তাহলে RS সমান হচ্ছিল 2R, 3টা হলে RS সমান হচ্ছিল 3R, 4টার ক্ষেত্রে RS হচ্ছিল 4R। দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা হওয়ার কথা নয় আশা করছি। ওখানে RS বেরিয়েছিল কি? সাইমালটেনিয়াসলি দুটো লিখবো N/R। ঠিক আছে, RP সমান বেরিয়েছিল R/n, আর এখানে RS বেরিয়েছে। দেখো এই RSটা আগে বেরিয়েছিল N/R, এখানে RP বেরিয়েছে R/n। তাহলে দুটোর অনুপাত যদি জানতে চাও, দেখো RP /RS, তাহলে R/n /NR, আর কেটে গেল, তাহলে দেখো 1:n²। এটা করতে পারো। RS RP হলে n²1 হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে তোমাদের অঙ্ক আসবে। এবার একটা দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি এখানে, কারণ এই অঙ্কগুলো আসবে তো কী কী টাইপের অঙ্ক আসবে সেগুলো আমি বলে দিচ্ছি। আবার বলেছি অঙ্কের জন্য ডিটেলস যদি ভিডিও চাও তাহলে ভিডিওগুলো 100টা করে লাইক চাই মিনিমাম। এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া, 100টা লাইক মিনিমাম, বাস। তাহলে কিন্তু অঙ্কের ভিডিও চলে আসবে এই চ্যাপ্টারের। বাকি আমি একটা দুটো তাও টাইপগুলো বলে দিতে চাইবো। সেটা কি? ধরো তোমার বলে দিল যে R1 এবং R2 দুটি রোধ আছে স্যার। R1 এবং R2 রোধকে প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে তুল্য রোধ কত হবে? R1 প্লাস R2 সমান বলে দিল ধরুন 9 ওহম।
এবং যদি সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে R1 R2 বাই R1 প্লাস R2 গুণ বাই যোগ R1 R2 সমান ধরে বলে দিল 4 ওহম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে R1 এবং R2 এর মানটা বার করতে হবে, R1 এবং R2 এর মানটা কত হতে পারে বার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো না? পারেনি বলো কোশ্চেনটা, যে R1 এবং R2কে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যরোধ 9 ওহম আর সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ 4 ওহম। তাহলে এটা বলে দিয়ে আসে কোশ্চেনে। তাহলে এখান থেকে সমাধান করে, এই দুটো থেকে সমাধান করে বার করে নিতে পারবে R1 এবং R2 এর মানটা। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি আমি পরবর্তী কোশ্চেন, ভালো করে বুঝবে। কোনো একটা পরিবাহী তার আছে, ঠিক আছে, পরিবাহী তার আছে, বা তার আগে 100% আসবেই, সেটার একটা দুটো অঙ্ক করে এই দিয়ে আমি তাহলে এ বি, এটা ধরো 2 ওহম 2 ওহম 2 ওহম, বা এটা 4 করে দিচ্ছি। তাহলে তুল্যরোধ কত হবে? আর এ বি সমান কত? তোমরা চেষ্টা করো। তারপরে 2 নাম্বার দিচ্ছি, এক 2 3, বা একটু সিম্পল দিচ্ছি, এটা 3 এটা 3 এটাও 3। ঠিক আছে, আর একটা ঠিক আছে, দুটো কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার করে দেবো। সেটা হচ্ছে অঙ্কগুলো দিয়ে। সেটা হচ্ছে দেখো, যে প্রথমেরটা দেখো, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব, এ থেকে বিতে যদি যেতে হয় কটা রাস্তা আছে স্যার? দুটো, এদিকে একটা গেলাম এদিকে একটা গেলাম, তাহলে দুটো রাস্তা। এর তুল্য বর্তনী কী হবে? এইভাবে একটা রাস্তা আর একটা রাস্তা নিচে যেমন আছে। তাহলে আমি বিতে পৌঁছে গেলাম, বি ছবিটা যদি আরও ভালো করে করতে চাও তাহলে এটা এ ছিল, মানে বিতে পৌঁছে গেছি। তাহলে এটা ছিল 2 আর 2, কী লিখবে? 2 ওহম এবং 2 ওহম, রোধ দুটি পরস্পর কোন সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। তারা তুল্যরোধ কত হবে স্যার? এদের দুজনের 4 ওহম। স্মাইল প্লিজ। তাহলে 2 2 4 হয়ে গেল। দেখো সিম্পল যোগ করা সহজ লাগছে, ওই জন্য স্মাইল করলে। এবার যখনই 4 আর 4 আসলে তখনই সমান্তরালে গাঢ় লাগছে, কিন্তু আমি সূত্র অলরেডি শিখে দিয়েছি, যেহেতু আর এবং আর একই মানে রোধ এবং সমান্তরাল সমবায় যুক্ত আছে, তাহলে তুল্য রোধ হবে আর এ বি হবে R/2, মানে 2 ওহম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর এটার দেখো, এটার ক্ষেত্রে একটি কনসেপ্ট আছে যে একটি তারের এই প্রান্তের বিভব যদি ভি এ হয়, তাহলে এটা যদি সরাসরি যুক্ত থাকে, এই প্রান্তটাও এ বিন্দুর মতোই কাজ করবে। এই প্রান্তটা যদি বি হয়, এই প্রান্তটাও বি এর মতো কাজ করবে। এবার এ থেকে বি এর মধ্যে রাস্তা খুঁজবো। দেখো, তাহলে এ থেকে বিতে পৌঁছানোর জন্য এটা একটা রাস্তা, এ থেকে বিতে পৌঁছানোর জন্য এটা একটা রাস্তা, এ থেকে বিতে পৌঁছানোর জন্য এটা একটা রাস্তা। তাহলে এর তুল্য বর্তনীটা হয়ে যাবে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এ আর এটা বি। তাহলে এটা 3 3 3, তাহলে 3টা সমান্তরালে আছে, একই মানের রোধ। তাহলে কত হবে? আর এ বি সমান হয়ে যাবে 3/3, 1 ওহম, 1 ওহম। ঠিক আছে, সিম্পল একদম। এই বিন্দুটার বিভব ভি এ হলে এই বিন্দুটার বিভব কত হবে স্যার? ভি এ স্যার। ঠিক আছে, এই বিন্দুটার বিভব ভি বি হলে এই বিন্দুটার বিভব কত হবে? ভি বি, কারণ সরাসরি যুক্ত করা আছে। তাহলে নিচের প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। কি হোমওয়ার্ক? যে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। ঠিক আছে, এটা কিন্তু তারটা সরাসরি যুক্ত করা আছে, তোমরা করে আনবে, হিন্ট দিয়ে দিয়েছি আমি যা দেওয়া। এরপর রোধের আরেকটা টাইপের হয়, সেটা দেখো, যে আমি যদি ভালো করে বুঝবো, রোধ প্রপোর্শনাল টু কী ছিল? এল, তাই তো? যদি আমি কোনো একটা তারকে কেটে দিই, বুঝতে পারছো? কোনো একটা তারকে কেটে দিলাম, তাহলে এটা 2L দৈর্ঘ্যের ছিল, তাহলে এখন L। যদি এর ক্ষেত্রফলটার কোনো প্রকার পরিবর্তন না করে, টেনে লম্বা বা যদি ছোটো করা না হয়, তখন হবে শুধুমাত্র। যদি টেনে লম্বা না করা হয়, ঠিক আছে, টেনে যদি লম্বা না করো, যদি কেটে দাও, তাহলে দেখো 2L ছিল, তাহলে এটাও L এটাও L, ক্ষেত্রফল এটা তখন ধ্রুবক ছিল। তাহলে আমরা কি জানি? আর প্রপোর্শনাল টু L/A। যদি এটা ধ্রুবক হয়, মানে এটার কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে আর প্রপোর্শনাল টু কত হবে? L। বুঝতে পারছো? তাহলে এই 2L পরিবাহী রোধ যদি ধরো 10 ওহম হয়,
তাহলে এল পরিবাহীর রোধ কত হবে? এল পরিবাহীটার জন্য রোধ কত হবে বুঝতে পারছো? হাফ হয়ে যাবে, রোধ হবে 5 ওহম। আরেকটা এল পরিবাহীর জন্য 5 ওহম, তাহলে 5 আর 5, বুঝতে পেরেছো? একই রকমভাবে যেমন ইচ্ছা করতে পারে, একটা বৃত্তাকার রিং বলে দিল যে এটার পুরোটার রোধ হচ্ছে 4 ওহম, একে যদি ব্যাস বরাবর কাটা হয় তাহলে এদিকটা কত হবে 2, এদিকটা কত হবে 2, পরস্পরকে কোন সমবায় যুক্ত আছে 2 আর 2 ব্যাস বরাবর, তাহলে এইটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, পরস্পর সমান্তরাল সমবায় যুক্ত আছে। সমান্তরাল সমবায় যদি যুক্ত থাকে তাহলে কত হবে 2 2 1 হবে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝে গেছো? যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে, ডিটেলস ভিডিও আসবে তার জন্য, আর বলছি না। আর একটা টাইপ যেটা সেটা এবছর মাধ্যমিকে এসেছিল, সেটা হচ্ছে যে যদি কোনো একটা তারকে এল দৈর্ঘ্যের কোনো একটা পরিবাহী তার ছিল, এই তারটাকে যদি টেনে দ্বিগুণ করা হয়, মানে এখন 2L যদি করা হয়, L ড্যাশ সমান 2L করা হয়, তাহলে ভালো করে বুঝবে এই তারটার যেটা ক্ষেত্রফল ছিল, আমি একটু মোটা করে এই তারটা দেখাই তাহলে বুঝতে পারবে যে তারটাকে যখন টেনে লম্বা করছো এর ক্ষেত্রফলটা তখন ছিল ধরো এ, এর ক্ষেত্রফলটা এখন কি এই থাকবে? এ ড্যাশটা কি এই থাকবে? থাকবে না, কখনো কি হবে এ ড্যাশটা। এবার এখানে ভাষা কি দিতে পারে যে সর্বত্র ক্ষেত্রফল সমান, মানে কিন্তু এ ড্যাশটাকে এ বলে দেয়নি, সর্বত্র ক্ষেত্রফল সমান মানে কোনো একটা তারকে, ভালো করে বুঝবে, কোনো একটা তারকে টেনে যখন লম্বা করছো তারটা পুরোটা লম্বা হচ্ছে, যখন বাড়ছে তখন দেখো মানে কি বলতে চাইছি, ধরো এই মোটাটা ছিল এখান থেকে সরু করতে চাইছি, সরু করলে দেখো আমার কী হলো, ধরো এখানটা এরকম হয়ে গেল, এইখানটা এরকম হয়ে গেছে, এইখানটা ধরো একটু কম হয়ে গেছে এরকম, এইখানে দেখো ক্ষেত্রফলটা বেড়ে গেছে, এখানে বেড়ে গেছে, এখানে কমে গেছে, তাহলে এইটাকে বলছে ক্ষেত্রফল সর্বত্র সমান, মানে এইভাবে গেছে। কিন্তু ক্ষেত্রফলটা তখন যা ছিল তখন থেকে পরিবর্তন হয়েছে, কিন্তু ক্ষেত্রফলের এই যে দেখো এই ক্ষেত্রফলটা সমান আছে, ভালো করে বুঝো, এই ক্ষেত্রফলটা তো চেঞ্জ হচ্ছে, কমতে তো হবেই ব্যাসার্ধটা যখন টেনে তুমি তার দেখো তোমাকে যতটা দেওয়া হয়েছে ততটাই তুমি টানতে পারবে, তুমি ঘর থেকে নিয়ে কি তারটাকে টানছো, তোমাকে যতটা দেওয়া হয়েছে ততটাই নিয়ে টানছো, তাহলে এই তারটাকে যদি টেনে লম্বা করতে হয় তাহলে কী হবে, তুমি ভালো করে ভাবো, তারটা সরু হয়ে যাবে, সরু যদি হয় তাহলে ব্যাসার্ধটা ছোটো হয়ে গেল, ব্যাসার্ধটা যদি কমে যায় তাহলে এর মানটা পরিবর্তন হবে। কিন্তু একটা জিনিস দেখো, যতটা তার দিয়েছিলাম তারটা তো ততটাই রয়েছে, তাহলে ওর আয়তনটা, এর আয়তন কত হবে এ ইন্টু এল, ছোটো হাতের এল লিখেছি এ ইন্টু এল, এর আয়তন ভি ড্যাশ, এর আয়তন কত হবে এ ড্যাশ ইন্টু এল ড্যাশ। আয়তন প্রাথমিক আর অন্তিম আয়তনগুলো কী হবে একই, আয়তন একই থাকে, এইটুকু কনসেপ্ট, আয়তন একই থাকে, তাহলে ভি সমান ভি ড্যাশ, তাহলে এ ইন্টু এল সমান দেখো এ ড্যাশ ইন্টু এল ড্যাশ, বা এ ইন্টু এল সমান এ ড্যাশ, এ ড্যাশের মানটা কত দেখো, এ ড্যাশের মানটা আমি বার করে নিচ্ছি এখান থেকে দেখো, বা এ ড্যাশের মানটা বার করলেও, তাহলে এ ড্যাশটা জানা না, ইন্টু এল এর মানটা হচ্ছে 2L হয়েছে দেখো, তাহলে এল কেটে গেল, বা এ ড্যাশ সমান কত পেলাম দেখো A/2, তাহলে প্রাথমিক রোধটা ধরো আর ছিল, এখন আরটা হচ্ছে আর ড্যাশ, তাহলে যেহেতু পরিবাহীর আর একটা জিনিস, যেহেতু এই পরিবাহীর তারটা যে উপাদান দিয়ে গঠিত, এর উপাদানটা একই উপাদান দিয়ে গঠিত, তাহলে এর ρ1 সমান যদি রো ধরি, এর ρ2 সমানও কী হবে রো হবে, তাহলে আর সমান কি জানি আমরা রো ইন্টু L/A, তাহলে R1 সমান ρ1 L1/A1 এবং R2 সমান ρ2 L2/A2, তাহলে আমাকে বার করতে বলেছে R2, তাহলে R2/R1 করছি সমান দেখো পাচ্ছি ρ2/ρ1 L2/L1, কিন্তু ক্ষেত্রফলটা শুধু ঘুরে যাবে A1/A2, বুঝতে পেরেছো না? পারোনি বলো। তাহলে এইটা যেহেতু একই, তাহলে রো কেটে গেল, এক হলো ইন্টু L2 মানে হচ্ছে 2L/L ইন্টু A1 মানে A, আর এটা মানে A/2, মানে 2টা উপরে চলে গেল, দেখো এ কেটে গেল, L কেটে গেল, তাহলে 4, তাহলে R2 সমান পেলাম দেখো R2 সমান 4 ইন্টু R1 বা 4 ইন্টু R বলতে পারি, R2 সমান 4R। তাহলে আমি সরাসরি এটা মনে রাখতে পারি এর রেজাল্টটা কি, যে যদি কোনো একটা তারকে টেনে দ্বিগুণ লম্বা করা হয় তার রোধটা 4 গুণ বেড়ে যাবে। কোনো একটা তারকে টেনে যদি দ্বিগুণ করা হয়, এল ছিল 2L করা হলো, তার রোধটা 4 গুণ বেড়ে যাবে, দ্বিগুণ বাড়বে না 4 গুণ বেড়ে যাবে। বুঝতে পেরেছো না? পারোনি বল। কারণ কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেলে রোধ বেড়ে যায়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেলে রোধ কমে যায়। আগেই বলেছি, আগের ক্লাসে এগুলো সব ডিটেলস আলোচনা। তাহলে সমস্ত যে অঙ্কগুলো টাইপগুলো সেগুলো কভার করে দিলাম এখানে, ঠিক আছে? বুঝতে যদি পারো অবশ্যই লাইক করবে ভিডিওটা, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। তারপরে দেখো
সো আগেরটা যদি 100% গ্যারেন্টি ছিল, এটা 200% গ্যারেন্টি, 200% গ্যারেন্টি, 200% গ্যারেন্টি। কি? জুলের সূত্র, জুলের সূত্র। তাহলে একটা জিনিস ভাবা উচিত যে ওহমের সূত্র করলাম, জুলের সূত্রটা কেন পড়বো? আরও একটা সূত্র পড়েছি কুলম্বের সূত্র। তাহলে কি এমন ঘটলো যে জুলের সূত্রটা আবিষ্কার করতে হলো? ভেবে দেখেছো কি? দেখো আজকে ভাববে যে জুলের সূত্রটা কেন আবিষ্কার করা হলো, ভালো করে বুঝবে। যে যদি এই স্থান থেকে এই স্থানে তড়িৎ প্রবাহিত হতে হয়, ভালো করে বুঝো, একটা স্থান থেকে অন্য স্থানে, ধরো এ আর বি, এই দুটো প্রান্তের বিভবটা বলছি, বিভবের পার্থক্যটা ভি। তাহলে এই স্থান থেকে যদি এই স্থানে কিউ পরিমাণ আধানকে যেতে হয়, তাহলে একটা কার্য করতে হয়, সেটা হচ্ছে কিউ ইন্টু ভি। এই কার্যটা গেল কোথায়? কার্যটা তো উবে যাবে না। তুমি কিছু পরিমাণ কার্য করলে, পড়াশোনা করলে ভালো করে, এই ভিডিওটা দেখে ভালো করে নোট ডাউন করলে, নোট করে নিলে, পড়লে, তুমি পরীক্ষায় কী করবে? ভালো রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট করবে। এবার যে কার্যটা করলো না, ভিডিওটা দেখলো না বা পড়লো না, পড়াশোনা করলো না, বলবো ভিডিওটার সঙ্গে সঙ্গে নেই, যে হচ্ছে পড়াশোনা করলো না, সে কী করলো? কার্য করলো না। কার্য করলো না তো ফল পাবে না। তাহলে কার্যটা তোমার, তুমি যদি কার্য করো, রাত জেগে যদি পড়ো বা দিনের বেলা যদি পড়ো, তাহলে কার্যটা কিন্তু তোমার চলে যাবে না কোথাও। তুমি যদি পড়ো কিছু পরিমাণ শিখবে এবং পরীক্ষায় নাম্বারও পাবে সেই মুহূর্তে। তাহলে যে কার্যটা করলো সেটা কোথায় গেল? এই তড়িৎ, এই তারের মধ্যে সেটা তড়িৎ শক্তিতে, এই তাপ শক্তিতে রূপান্তরিত হলো। কি বললাম? যে তড়িৎটা, কি বললাম, তড়িৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ফলে এই তারে আমি কি পেলাম? তাপ শক্তি। তাপ শক্তি এইচ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে জুল ওটাই বলেছিল বা দেখেছিল যে কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন আমি কারেন্ট পাঠাচ্ছি বা বিদ্যুৎ পাঠাচ্ছি, তখন কি দেখলাম? যে একটা কার্য করতে হচ্ছে, সেই কার্যটাই ওখানে তাপ শক্তি রূপে উৎপন্ন হচ্ছে। এবং জুলের সূত্র দেখো, একদম সহজ সূত্র, 1 নম্বর সূত্র, প্রবাহ মাত্রার সূত্র, প্রবাহ মাত্রার সূত্র, প্রবাহ মাত্রার সূত্র। সেটা কি বলছে? যদি বর্তনীর রোধ এবং সময়কালটা যদি স্থির থাকে, যদি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। 1 নম্বর সূত্র। 2 নম্বর রোধের সূত্র, রোধের সূত্র কি বলছে? যদি প্রবাহ মাত্রা আই এবং সময়কাল টিটা স্থির থাকে, তবে এইচ, পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ প্রপোর্শনাল টু কী হবে? আর। 3 নম্বর, এটা হচ্ছে সময়ের সূত্র, আগে পরে বলতে পারো, কোনো অসুবিধা নেই, বাট আইটাকে আগে রাখার চেষ্টা করবে। সময়ের সূত্র, যখন আই এবং আর স্থির, তখন এইচ প্রপোর্শনাল টু টি। এবার যদি একটু বুঝতে চাও, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। যদি আয়ের মানটা বাড়ে, ভালো করে বুঝো, যদি আয়ের মানটা বাড়ে, তাহলে আয় বাড়ছে মানে এই স্থান থেকে এই স্থানে আয়টা বাড়ছে মানে ভাবো যে আধানটা বেশি পরিমাণ যাচ্ছে না কম পরিমাণ যাচ্ছে? স্যার বেশি পরিমাণ যাচ্ছে। তাহলে বেশি পরিমাণ যদি যায়, তাহলে কার্যটা বেশি করতে হবে না কম করতে হচ্ছে? বেশি করতে হচ্ছে। তাহলে কার্যটা বেশি করতে হচ্ছে। কার্যটা যদি বেশি করতে হয়, উৎপন্ন তাপটা কী হবে? ওই বর্গের সঙ্গে সমান হচ্ছে। এত বেশি হয়ে যাচ্ছে, একটু ডবলে, স্কোয়ারে যাচ্ছে, বুঝতে পারছো? বুঝতে পারো নি বলো? ডবল নয়, স্কোয়ারে যাচ্ছে। তাহলে 2 হলে 4, 3 হলে 9, 3 ডবল 6, কিন্তু 3 ডবল 9, 3 স্কোয়ার হলে, ঠিক আছে? তাহলে স্কোয়ারের সঙ্গে সমান যাচ্ছে। কেন? কারণ এখানে যখন কিউ পরিমাণ আধান ছিল, এখন ওর মানটা যদি বাড়ায়, কিউ থেকে ধরো 10 কিউ করলাম, তাহলে 10 কিউকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে, কিউকে নিয়ে যেতে সেই পরিমাণ কার্য করতে হবে না। তাহলে এখানে যে কার্য করতে হচ্ছিলো, ওখানে বেশি কার্য করতে হবে। বেশি কার্য করতে হলে হিটটা বেশি উৎপন্ন হতে হবে, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। তারপরে এখানে বাধাটা যদি বেশি হয়, তাহলে কিউ পরিমাণকে নিয়ে যেতে হলে যে কার্য করতে হচ্ছিলো, এখানে বাধাটা বেশি দিলে কার্যটা বেশি করতে হবে না কম করতে হবে? স্যার বেশি করতে হবে, তাহলে বেশি হবে। 2 নম্বর। 3 নম্বর, যদি 5 সেকেন্ড ধরে যাচ্ছিলো আর 5 ঘন্টা ধরে যাচ্ছে, কখন কার্যটা বেশি করছে? স্যার 5 ঘন্টা ধরে। তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। কোনো যদি অসুবিধা আছে তো বলবে। তাহলে দেখো, একত্রিত করে পাই এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তাহলে নিশ্চয়ই যদি এটাকে সমান করতে হয়, তাহলে একটা ধ্রুবক দিতে হয়। এই ধ্রুবকটাকে বলা হয় জুল তুল্যাঙ্ক বা জুল ধ্রুবক বা যান্ত্রিক তুল্যাঙ্ক। যে সমান বলে দিচ্ছে এখানে জুল তুল্যাঙ্ক। এবার এর মানটা কত হয় স্যার? মান এবং একক একসঙ্গে বলে দিচ্ছি, 4.2 জুল পার ক্যালোরি, বা এর মানটা হয় 1। এটা হচ্ছে এসআই, এটা ব্যবহারিক এককে হয়। ব্যবহারিক একক জুল পার ক্যালোরিতে হলে 4.2 জুল পার ক্যালোরি। আর এর মানটা দেখো কত হয়েছে? এসআই পদ্ধতিতে 1, কোনো একক নেই এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে একক নয়, মাত্রা নেই, সংখ্যা মাত্র। কারণ কি? এইচ তাপ, আই স্কোয়ার আর টি, একটা শক্তি বা কার্য। তাহলে কার্য দুজনের অনুপাত, যে এর অনুপাত, হয়েছে? বা পরের কনসেপ্টটা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যে সম্পর্কে বুঝতে পেরেছো এটুকু জানলেই হবে।
তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইচ প্রপোর্শনাল টু আর, এইচ প্রপোর্শনাল টু কেন হলো ডিটেলসে বলে দিলাম, এবং এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি বাই জে, যেখানে জেটা হলো জুল তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক। এতটা অবধি লিখলে 3 নাম্বার পাবে, এবং এটা তোমাদের পরীক্ষায় 200% গ্যারান্টি বলছি যে আসতে চলেছে। ঠিক আছে, মাধ্যমিক 2027কে লক্ষ্য রেখে এই কোশ্চেনটা তোমাদের জন্য বললাম, জুলের সূত্র। ঠিক আছে, পরবর্তী কনসেপ্ট যে শক্তির তুল্যতা থেকে বা কার্যশক্তির তুল্যতা থেকে জুলের সূত্রের প্রমাণ। কার্যশক্তির তুল্যতা থেকে জুলের সূত্র। কার্য শক্তির তুল্যতা থেকে জুলের সূত্র। তাহলে কার্য শক্তির তুল্যতা সূত্র কি স্যার? স্যার আমরা কি বললাম, কার্যকে শক্তিতে রূপান্তর করা যায় আর শক্তিকে কার্যে। তাহলে কার্যকে শক্তিতে রূপান্তর করা যায়, এখান থেকে পেয়েছিলাম ডাব্লিউ সমান জে ইন্টু এইচ, যেখানে যেটা জুল তুল্যাঙ্ক। তাহলে এটা কি কার্য, এটা কি শক্তি, তাহলে ডাব্লিউ সমান জে এইচ, এটাকেই বলে শক্তির তুল্যতার নীতি। এবার আমি কি বলছি যে এইটার থেকে আমি জুলের সূত্র প্রমাণ করতে চাইছি যদি, তাহলে দেখো কার্য কিউ পরিমাণ আধানকে, কি বললাম, কিউ পরিমাণ আধানকে আমি যদি ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে অতিক্রম করাই, তাহলে কার্য কত হয়, ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। আবার আমরা জানি কিউ সমান কি জানি স্যার, আই ইন্টু টি। আবার ভি সমান কি জানি, ওহমের সূত্রে থাকে আই ইন্টু আর। তাহলে এখান থেকে ডাব্লিউ সমান পেয়ে গেলাম, দেখো আই স্কোয়ার আর টি। এই মানটা যদি আমি ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে দেখো উৎপন্ন তাপ এইচ সমান কি পাচ্ছি, ডাব্লিউ বাই জে সমান দেখো আই স্কোয়ার আর টি বাই জে। এটাই তো জুলের সূত্র, এটাই জুলের সূত্র, সিম্পলি প্রমাণ করলাম। তাহলে কার্য ও শক্তির উপপাদ্য থেকে আমি পাচ্ছি ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ কার্যকে শক্তিতে রূপান্তর করছে আর শক্তিকে কার্যে রূপান্তর করা যায়। যেমন তোমার ধরো পায়ে শক্তি, এই পায়ে কাজ করার মানে কাজ করেছে বলে, তোমার পাটা কাজ করেছে বলে তুমি ছুটতে পারছো, তাহলে তোমার মধ্যে একটা গতিশক্তি এলো। একই রকম তুমি যদি দুটো হাত ঘষো মানে কার্য করো, তাহলে দেখো হিট উৎপন্ন হচ্ছে, মানে শক্তি, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এটাও পারো এক্সাম্পল। আর বাকি শক্তি থেকে কার্য তো সিম্পলি পাবে, যে কোনো একটা যন্ত্রে যদি তুমি তড়িৎ শক্তি পাঠাও, সেটা ঘুরতে থাকে, যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে, কার্য করছে একটা। ঠিক আছে, বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার। কার্য শক্তির তুল্যতা থেকে জুলের সূত্র হয়ে গেল। পরবর্তী কিছু শর্ট কোশ্চেন একটু দেখে নাও, যে গৃহস্থলীর বর্তনীতে যে তোমার বৈদ্যুতিক ইস্ত্রি বা আয়রন যেটা ব্যবহার করা হয়, বৈদ্যুতিক ইস্ত্রি বা আয়রন, ইস্ত্রি বা আয়রন যেটা ব্যবহার করা হয়, সেখানে কি ব্যবহার করা হয়, এই জুলের সূত্রের অ্যাপ্লিকেশন কি করা হয়, ওইখানে যে তোমার কুণ্ডলী, একটা তারের কুণ্ডলী ব্যবহার করা হয়, সেখানে যদি রোদটা বেশি হয় তাহলে উৎপন্ন তাপটা বেশি হবে, তাহলে তোমার আয়রনটা ভালো হবে। তাহলে ওখানেও দেখো এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, এই নীতিতে যদি আইটা বেশি হয়, আরটা যদি বেশি হয়, তার কি মেন রেজিস্ট্যান্সটা যদি বাড়াতে পারি, এইচটা বেড়ে যাবে। আইটা তো ধরো একই আছে, তোমার ঘরের আইটা তো বাড়াতে পারবে না তুমি, তাহলে আটটা যদি বাড়াই, তাহলে ওই জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয়। এর ভেতরে কী ব্যবহার করা হয় স্যার, নাইক্রোম তারের কুণ্ডলী, নাইক্রোম এফই সিআর এনআই, নাইক্রোম তারের কুণ্ডলী, নাইক্রোম দেখো এনআই সিআর এফই, নাইক্রোম হয়ে গেল, নাইক্রোম, নাইক্রোম তার এফই সিআর এবং এনআই সংকর ধাতু, এবং এর রোধটা কী হবে স্যার, নাইক্রোম তারের রোধটা বেশি হতে হবে, গলনাঙ্ক সহজে গলে গেলে হবে কি, গলনাঙ্কটা বেশি হতে হবে। নাইক্রোম তারের কুণ্ডলী ইস্ত্রিতে ব্যবহার করা হয়, আর হিটারে, দুটো একই, হিটার একই নাইক্রোমই ব্যবহার করা হয়, এবং একই রোধ বেশি, গলনাঙ্ক বেশি। এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে তোমার বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক বাতি সিম্পল কনসেপ্ট আছে ওখানে। একটা বৈদ্যুতিক বাতিতে যদি তোমাদের মনে আছে, বৈদ্যুতিক বাতি, এভাবে যদি ছবিটা আঁকি, বৈদ্যুতিক বাতির এইখানে তোমার যেটা ব্যবহার করা হয়, দেখেছো তো, এইটাকে বলা হয় ফিলামেন্ট, ফিলামেন্ট, ফিলামেন্ট। এই ফিলামেন্টে যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে টাংস্টেন। আগে ব্যবহার করা হতো টাংস্টেন, এখন টাংস্টেনের পরিবর্তে ব্যবহার করা হয় উলফ্রেমাইট। যেখানে টাংস্টেন আছে, টাংস্টেনের চিহ্নটা হচ্ছে ডাব্লিউ, টাংস্টেন আছে, এফই আছে, টাংস্টেন এফই, এবং হচ্ছে তোমার এখানে ম্যাঙ্গানিজ এমএন,
Mn আছে, এটা টাংস্টেনের চিহ্ন হয়। টাংস্টেনের ডাব্লিউ, এফি আর Mn এই তিনজনের সংকর ধাতু। এবং এর একটি বৈশিষ্ট্য, এই ফিলামেন্টে ব্যবহৃত তারটি খুব সরু হতে হবে, খুব সরু। খুব সরু কারণ কি বলতো, ক্ষেত্রফলটা খুব কম হচ্ছে, ক্ষেত্রফলটা কম হলে রোধটা বেশি হবে স্যার, রোধটা বেশি হবে। খুব সরু এবং লম্বা হতে হবে, লম্বা মানে এলটা বেশি, তাহলে এটা কম মানেই আরটা বেশি, লম্বা মানে এলটা বেশি মানে আরটা বেশি। তাহলে যত প্রকার করা যায় আরটাকে আমার বেশি করছে, দেখো আরটাকে বেশি করছে, ঠিক আছে। এটাকে কমিয়ে দিলাম, আরটা বেড়ে গেল, এলটাকে বাড়িয়ে দিলাম, আরটা বেড়ে গেল। আর একটা জিনিস, এর রোধাঙ্গটাও বেশি হতে হবে, উপাদানের রোধাঙ্গটাও বেশি হতে হবে। তাহলে কী হবে, রোধাঙ্গটাও যদি বেশি হয় তাহলে আরটা অ্যাকচুয়ালি বেশি হয়ে গেলো, এখানে আরটা বেশি হয়ে গেলো, এখানে হিটটা বেশি হলো, হিট জেনারেটের ফলে কী হবে, তাপ শক্তি এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হবে এবং এটা জ্বলতে থাকবে, শ্বেত তপ্ত হয়ে জ্বলতে থাকবে, ঠিক আছে। বৈদ্যুতিক বাতি সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা তোমাদের পরীক্ষায় বহুবার এসেছে, বৈদ্যুতিক বাতিটাও এসেছে, বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজ আর কয়েকটা কনসেপ্ট আছে, দেখে নাও। বৈদ্যুতিক ফিউজ, ফিউজ লাল দিয়ে লিখছি, ফিউজ, বৈদ্যুতিক ফিউজ। ফিউজের এক নম্বর বৈশিষ্ট্য বা ফিউজটা যে ফিউজ তারটা যেটা সংকর ধাতু দিয়ে গঠিত, সংকর ধাতু, টিন এবং সীসা, টিন এবং সীসা দিয়ে গঠিত, টিন এবং সীসা। যেখানে সীসা 7 আছে তাহলে 75%, দন্তেশ্ব আছে 75, টিন 25%, মনে থাকবে। দেখো সীসা দন্তেশ্ব 75, টিন 25, টিন 25% আর 70%, ঠিক আছে। এবং এর বৈশিষ্ট্য কী স্যার, বৈশিষ্ট্য যেটা পরীক্ষায় বহুবার আসে, বৈশিষ্ট্য এর গলনাঙ্কটা, আগেরটাই দেখো গলনাঙ্কটা বেশি ছিল, এর গলনাঙ্ক কিন্তু কম হতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর রোধটা বেশি হতে হবে, রোধ বেশি। এবং এটা 3 নম্বর, লাইভ তারের সঙ্গে, একটু পরেই পড়বে লাইভ তার, লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকে, শ্রেণী সমবায় যুক্ত থাকে। মানে এটা একটু বলে দিতে চাইবো, ধরো কোনো একটা তার আছে, তারে ধরো এখানে ফিউজটা লাগিয়েছি, ফিউজ, ফিউজ এই তারে ধরো এখানে ধরো বৈদ্যুতিক যন্ত্রপাতি, তোমার বাড়ির যে সমস্ত যন্ত্রপাতি, গৃহস্থলীর যন্ত্রপাতি সেগুলো রয়েছে। এবার যদি ধরো আয়ের মানটা খুব বেশি হয়ে যায়, হঠাৎ করে আয়ের মানটা বেশি হয়ে গেলে এখানে যদি রোধটা কম থাকে তাহলে সে আয়টাকে সে পাস করতে দেবে, ঠিক আছে। যদি আটটা এখানে বেশি থাকে, ভালো করে বুঝবে, আটটা যদি এখানে বেশি থাকে তাহলে কি এখানে আয়টাকে প্রবেশ করতে দেবে না, এখানে হিট বেশি উৎপন্ন হবে ফিউজে, একই জুলের সূত্রের মানে ব্যবহারিক প্রয়োগ। তাহলে এখানে হিটটা বেশি উৎপন্ন হয়ে যাবে, হিটটা বেশি উৎপন্ন হলে এখানে যে তোমার ফিউজটা ব্যবহার করা হচ্ছে তার গলনাঙ্ক কম, তাহলে এটা গলে যাবে। যদিও এখন এই গলে যাওয়ার ফলে কি এখানে ব্যবহার করা হচ্ছে কি এখন MCB, মিনিয়েচার সার্কিট ব্রেকার, তড়িৎ চুম্বকের উপর ভিত্তি করে এটা কাজ করা হয়। হঠাৎ করে প্রবাহ বেড়ে গেলে এটা হঠাৎ করে নিজের থেকে নেমে যাবে, ডাউন হয়ে যাবে, ঠিক আছে। ডাউন হয়ে গেল, দিয়ে আস্তে করে আবার তুলে দিলে আবার সার্কিট যেমন ছিল তেমন হয়ে গেল, অন হয়ে গেল, ঠিক আছে। তাহলে সার্কিট নিজের থেকে ডাউন হয়ে গেল, আবার তুলে দিলে। বাকি এমনিতে ফিউজটা খুলে আবার তারটা চেঞ্জ করা একটু অসুবিধা এবং ভয় প্রবণ, তার পরিবর্তে এখন MCB ব্যবহার করছে, মিনিয়েচার, মিনিয়েচার, মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে। তাহলে ফিউজ সম্পর্কে একটা জিনিস, আর ফিউজের ব্যবহারটা বুঝতে পেরেছো, বৈদ্যুতিক যন্ত্রপাতিকে ঠিক রাখ, ঠিক আছে। তারপরে শেষের মুখে এসে গেছি, আজকে কিন্তু এটা কমপ্লিট করবো। চলতড়িতের পার্ট 2 যেটা, সেটাতে চলতড়িৎ সম্পর্কে যা যা আছে সব কিছু কমপ্লিট করবো এবং লাস্ট পার্টের দিকে এসে গেছি আমরা। আর একটু রয়েছে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, যে পার্টটা রয়েছে সেই পার্টটা দেখো, তড়িৎ ক্ষমতার পার্টটা। তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, ক্ষমতা কাকে বলে স্যার? ক্ষমতা আমরা জানি স্যার কার্য বাই সময়। তাহলে তড়িৎ ক্ষমতা সমান আর কিছুই নয়, তড়িৎ ক্ষমতা সমান কোনো একটা যন্ত্রের, কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার হারকে বলা হচ্ছে তার ক্ষমতা। তাহলে কার্য সমান কি জানি স্যার? ডাব্লিউ, সময় মানে টি, আবার ডাব্লিউ সমান আমি জানি কিউ ইন্টু ভি বাই টি। তাহলে দেখো তড়িৎ ক্ষমতা পি সমান, যেটা দরকার আমার, কিউ ইন্টু ভি বাই টি, আবার কিউ সমান কি জানি আই ইন্টু টি ইন্টু ভি বাই টি, টি টি কেটে গেল, তাহলে পেয়ে গেলাম ভি আই। তাহলে ভি আই সমান পি বা ভিআইপি, বিরাটের ভি আই, দেখো ভি আই আর সমান ভি আই আর, ভি সমান আই আর, সরি ভি সমান আই আর ছিল একটা, আর এখানে ছিল ভিআইপি,
ভি আই পি, ভি সমান আই আর এখানে ভি আই সমান পি, তাহলে ক্ষমতা পি সমান ভি আই। আবার দেখো এর অনেকগুলো রূপ আছে, ভি আই আর ভি সমান কি জানি আই আর, বসিয়ে দিচ্ছি ভি সমান আই আর, তাহলে আই আর ইন্টু আই, তাহলে কী হলো আই স্কোয়ার আর। আবার দেখো এখানে আরেকটা বসাচ্ছি, সেটা কি যে আই সমান বসাতে পারবো ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে পি সমান যেটা পেলাম সেটা হচ্ছে ভি আই সমান আই স্কোয়ার আর সমান ভি স্কোয়ার বাই আর। তিনটা জিনিস পেলাম, তিনটা জিনিসই মনে রাখবে, তাহলে তড়িৎ ক্ষমতা শেষ। কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রের বৈদ্যুতিক কার্য করার যে হার, তাকেই বলা হচ্ছে তার বৈদ্যুতিক তড়িৎ ক্ষমতা। এর একক কী হয়? ক্ষমতার একক হয় স্যার ওয়াট, একক হয় ওয়াট, বা বলতে পারি জুল পার সেকেন্ড, এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 1 ওয়াট কাকে বলে? কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য করতে পারে তখন তার ক্ষমতা বলা হবে 1 ওয়াট। কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য করতে পারে তবে তার ক্ষমতাটাকে বলা হবে 1 ওয়াট। ঠিক আছে, ক্ষমতা সম্পর্কে এটুকু জানলে হবে। এবং পি সমান ভি আই সমান আই স্কোয়ার আর, একটা মনে রাখবে পি সমান ভি আই, বাকিগুলো ওহমের সূত্র থেকে হয়ে যাবে কনভার্ট করে। এরপরে দেখো তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি তাহলে শক্তি কি স্যার? কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। তাহলে তড়িৎ শক্তি মানেই কি? কার্য। তড়িৎ শক্তি মানেই কার্য অ্যাকচুয়ালি। তড়িৎ শক্তি কাকে বলে স্যার? তাহলে কি বলবো? কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার সামর্থ্যকেই বলা হচ্ছে তার তড়িৎ শক্তি। ঠিক আছে, এবার দেখো একটু আগে বললাম যে ক্ষমতা, ভালো করে বুঝবে, ক্ষমতা সমান কি বলেছিলাম দেখো, কার্য বাই সময়। আবার আমি কি বলছি, কার্যটাই কি, কার্য করার সামর্থ্য মানে কি বলছি, শক্তি। তাহলে বৈদ্যুতিক কার্য ছিল এখানে, তাহলে লিখতে পারি তড়িৎ শক্তি বাই সময়। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা দেখো যে তড়িৎ শক্তি, তাহলে শক্তির একক কার্যের একক একই, কার্যের মাত্রা শক্তির মাত্রা একই, তাহলে তড়িৎ শক্তি সমান দেখো পাচ্ছি ক্ষমতা ইন্টু সময়। কারো যদি অসুবিধা থাকে তো বলবে। তড়িৎ শক্তি সমান কী পেলাম? ক্ষমতা ইন্টু সময়। এবার দেখো তড়িৎ শক্তির একক, এর একক আমি বলছি জুল, কোনো অসুবিধা নাই। জুল সমান ওয়াট, ক্ষমতার একক ওয়াট ইন্টু সময়ের একক সেকেন্ড। জুল সমান ওয়াট ইন্টু সেকেন্ড। এবার এটা হচ্ছে তার এসআই পদ্ধতিতে একক, কোনো অসুবিধা নেই, জুল ওয়াট ইন্টু সেকেন্ডও বলতে পারো। এবার এর যে ব্যবহারিক এককগুলো রয়েছে, ব্যবহারিক একক, সেগুলো ইম্পর্ট্যান্ট। যেটা ব্যবহারিক একক প্রথমে রয়েছে একটা, ওয়াটের পরিবর্তে ওয়াটই রাখছি এবং সেকেন্ডের পরিবর্তে ওয়াট ইন্টু ঘন্টা করে দিলাম। সেকেন্ডের পরিবর্তে বললাম ওয়াট ইন্টু ঘন্টা, মানে কোনো একটা যন্ত্র 1 ঘন্টায় যতটা পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করছে, ওয়াট ইন্টু ঘন্টা 1 ঘন্টায় চেঞ্জ করে দিয়েছি। তাহলে ওয়াট ইন্টু ঘন্টা, এটাকে যদি আমি চেঞ্জ করি ওয়াট ইন্টু সেকেন্ডে, তাহলে কীভাবে চেঞ্জ করবো দেখো, ওয়াট যেমন থাকছে ইন্টু 3600 সেকেন্ড, তাহলে ওয়াট ইন্টু ঘন্টা সমান দেখো বেরাচ্ছে 3600 জুল। 1 নাম্বার বেরিয়ে গেল। আরেকটা, এটা 1 নাম্বার। 2 নাম্বার ব্যবহারিক প্রয়োগ, কিলোওয়াট ইন্টু ঘন্টা। কিলোওয়াট মানে এখানে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, ইন্টু ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে দেখো 36 ইন্টু 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা, এটাও কি ব্যবহারিক একক, বড় একক। কিলোওয়াট ইন্টু ঘন্টা, এটাকে বলছি 36 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুলের সঙ্গে সমান। এবং এটারই নাম দেওয়া হয়েছে BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট, BOT। এই BOT এককে আমাদের ঘরের যে বিল সেটা আসে, BOT একক, যে এক BOTর দাম 10 টাকা 12 টাকা, সেই হিসাবে বিলটা আসে। ঠিক আছে, এখানের অঙ্কগুলো একটু স্কিপ করছি, বাকি তোমরা পারবে। যেমন ধরো একটা আমি বৈদ্যুতিক যন্ত্রের যদি বলি যে ক্ষমতা, বলে দিলাম 10 ওয়াট। ঠিক আছে, বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা বললাম 10 ওয়াট। এরকম ধরো 2টি বাতি আছে, 2টি বাতি দৈনিক 5 ঘন্টা করে চলে, 5 ঘন্টা করে চলে। তাহলে BOT এককের মান কত হবে স্যার? BOT যদি আমি বার করতে চাই, না যদি ওয়াট থাকে তাহলে এখানে সূত্রটা ছিল কিলোওয়াট, তাহলে আমি যদি ওয়াটকে যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে কিলোওয়াটে চলে আসবে। তাহলে BOT মানে 10/1000 ইন্টু 2 ইন্টু 5 ঘন্টা, তাহলে এটা পেলাম কিলোওয়াট ইন্টু ঘন্টাতে। তাহলে 5 দুগুণে 10 আর 10, 10/1000 ইন্টু 10 কিলোওয়াট ইন্টু ঘন্টা এককে পাবো। তাহলে 100 কেটে গেল, তাহলে 1 এর 10
কিলোওয়াট ইন্টু ঘন্টা। ঠিক আছে, তাহলে 10 ওয়াটের যদি দুটি বাতি চলে তাহলে বিল কত আসবে, যদি বিল বলি যে কত টাকা বিল আসবে, যদি ধরো 1 ইউনিটের দাম 10 টাকা হয় তাহলে দেখো 1 টাকা বিল আসবে। আর 30 দিনে যদি বলি তাহলে 30 দিয়ে আরও গুণ করবো, 1 10 ইন্টু 30 ইন্টু হচ্ছে তোমার 10 টাকা করে বলেছি, তাহলে 10 10 কেটে গেল, তাহলে 30 টাকা বিল আসবে। তাহলে যদি 10 ওয়াটের তুমি যদি দুটো বাতি দৈনিক 5 ঘন্টা করে জ্বালাও তোমার বিল আসবে 30 টাকা। তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই যে এর বিল এলো 150 টাকা 100 টাকা। সে নিশ্চয়ই দেখবে যাও যে শুধুমাত্র বাতি জ্বালিয়ে রয়েছে, সে পাখা চালায়নি তোমাদের মতো দিন রাত, ঠান্ডা লাগছে না অথচ গরম লাগছে না অথচ তুমি পাখা চালিয়ে বসে আছো, তাহলে তোমার বিল আসবে বেশি। কিন্তু যাদের ধরো দুটো 10 ওয়াটের বাল্ব 30 দিনে 5 ঘন্টা করে জ্বালাচ্ছে দুটো 30 দিন, ক টাকা বিল আসবে? 30 টাকা। হিংসে নয়, চেষ্টা করো তুমিও গরমে যদি বসে থাকতে পারো তাহলে তোমারও বিল কম আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর কি আছে? আর শেষের গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনী যেটা রয়েছে একটু বলে দেবো, বাকি মোটামুটি বলেই দিয়েছি। আর একটু রয়েছে সেটা কেন বাকি রাখি, সেটা হচ্ছে যে তার আগে আরেকটা জিনিস বলে দেবো যে কোনো একটা বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কী? এটাও কিন্তু পরীক্ষায় আসে, বহুবার এসেছে। 220 ভোল্ট 100 ওয়াটের অর্থ হলো কোনো একটা বৈদ্যুতিক বাতিকে যদি আমি 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করি তাহলে সেই বাতিটি 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন বা 100 ওয়াট ক্ষমতা বা প্রতি সেকেন্ডে 100 জুল কার্য করবে। বুঝতে পারছো না? কারণ আমি কি বললাম? প্রতি সেকেন্ডে 100 জুল কার্য করবে। ঠিক আছে, আবার এখানে দেখো ভি এর মানটা দেওয়া আছে 220 ভোল্ট আর ক্ষমতা পি এর মানটা দেওয়া আছে 100 ওয়াট। তাহলে পি আর ভি এখান থেকে আইটা বার করে নিতে পারবো, সর্বোচ্চ আই কত যেতে পারে এখান থেকে। দেখো পি সমান ভি আই, তাহলে আই সমান হবে পি বাই ভি, তাহলে 100 বাই 220, 0 0 কাটো, তাহলে 10 বাই 22 মানে হচ্ছে তোমার 5 বাই 11, 5 বাই 11, তাহলে দশমিক খাও, 11 4 44, 6 0 11 5 55 যাচ্ছে, তাহলে 0.45 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু যাচ্ছে। বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর একটা জিনিস এখানে বলেই দিই যে ধরো একটা আছে 220 ভোল্ট 60 ওয়াট, একটা আছে 220 ভোল্ট 40 ওয়াট। এই দুজনকে একবার শ্রেণীতে যোগ করলাম আর একবার সমান্তরালে যোগ করছি, তাহলে কখন কোন বাতিটা ভালো জ্বলবে? তাহলে তার জন্য কি করতে হবে? ফর্মুলা স্যার আমার জানা আছে, যে রোধটা বার করে নেব। রোধটা কীভাবে বার করবো স্যার? স্যার রোধটা তো বার করতে পারবো না, এইমাত্র আইটা বার করতে বললেন, রোধটা তো আমার জানা নাই স্যার। তাহলে পি সমান যদি স্যার ভি আই হয় তাহলে আমি এখান থেকে বার করতে পারবো ভি স্কোয়ার বাই আর, পি সমান, তাহলে আর সমান পেয়ে যাবো দেখো ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ারের মানটা 220 ইন্টু 220 বাই 60। ঠিক আছে, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 22 নিয়ে নিচ্ছি, 22 করে দিলাম, 22 ওয়াট, আর এটাকে করে দিচ্ছি 44 ওয়াট। কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ক্যালকুলেশনের সুবিধার জন্য করছি শুধুমাত্র। তাহলে 22, তাহলে 10 আসছে, তাহলে এটা হচ্ছে 2200 ওহম। এটার ক্ষেত্রে আসছে দেখো 8টা, এটা R1 এটা R2, তাহলে ভি স্কোয়ার বাই পি, তাহলে ভি স্কোয়ারের মানটা দেখো 220 ইন্টু 220 বাই 44, তাহলে 22 2 × 44 2 11, তাহলে 1100 ওহম। ঠিক আছে, তাহলে এইখানের রোধটা দেখো 1100 ওহম, এখানে রোধটা এই এখনও এটা আসেনি, এখন সমবায়টা আছে, সমবায়টা বলিনি, এখানে রোধটা শুধু কথা বলছি। তাহলে রোধটাই যদি কথা বলি ভালো করে বুঝবে জিনিসটা। আমি একটু ব্লুটা যদি কালিটা সরছে একটু দেখবো, যে দেখো R1 এর মানটা আমি যদি এখন দুটোকে শ্রেণীতে যুক্ত করছি, শ্রেণীতে R1 এবং R2 শ্রেণীতে হলে কীটা একই থাকে স্যার? আইটা একই থাকে। তাহলে পি সমান ভি আই সমান আই স্কোয়ার আর, কোনো অসুবিধা আছে? তাহলে দেখো আইটা কনস্ট্যান্ট দুজনের ক্ষেত্রে, তাহলে পি প্রপোর্শনাল টু কী হবে? পি প্রপোর্শনাল টু আর হবে। তাহলে যার ক্ষেত্রে রোধের মানটা বেশি তার ক্ষমতা ব্যয়িত ক্ষমতাটা বেশি, যে ক্ষমতা ব্যয় করবে বেশি সে তো ভালো জ্বলবে। তাহলে আর এর মানটা বেশি কার আছে? 2200। তাহলে দেখো 22 ওয়াটের ক্ষমতাটা, এটা R1 22 ওয়াট বিশিষ্ট, মানে রোধটা বেরিয়েছে তোমার 2200, এটা 2200, এটা বেরিয়েছে 1100। তাহলে এর ক্ষমতাটা দেখো কী আসছে 22 ওয়াটের,
22 ওয়াটের বাল্ব, কিন্তু এর ক্ষমতাটা এলো বেশি, কারণ এর রেজিস্ট্যান্সটা বেশি, বাধাটা বেশি। কারণ বাল্বটা জ্বলছিল কিসের জন্য বলো? সে তারটা সরু করা হলো, লম্বা করা হলো কিসের জন্য? রেজিস্ট্যান্সটার জন্য। তাহলে দেখো রেজিস্ট্যান্স বেশি চলে এসছে, তার মানে ভালো জ্বলবে। তাহলে কম ওয়াটের ক্ষমতাটাও শ্রেণী সমবায় যুক্ত থাকলে ভালো জ্বলবে, আর এটা দেখো কম উজ্জ্বলতায় জ্বলবে। আর যদি এটাকে সমান্তরালে যুক্ত করে দেওয়া হয়, সমান্তরালে যদি যুক্ত করে দেয়, তখন দেখো উল্টাটা হয়ে যাবে। কারণ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভিটা একই থাকে। তাহলে ভিটা যদি একই থাকে, তাহলে পি সমান কী লিখবো? ভি স্কোয়ার বাই আর। তাহলে পি প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে দেখুন 1/r। তাহলে আরটা বাড়লে ভিটা কমবে, তাহলে আরটা বেশি মানে পিটা কম। তাহলে তখন এই যেটা হচ্ছে R1 মানে 2200 ওহম, সেটার মানটা সেটা কম উজ্জ্বলতায় জ্বলবে। ঠিক আছে, 2200 ওহমটা কম উজ্জ্বলতা জ্বলবে, এবং যেটা হচ্ছে তোমার আর এর মানটা কম, সেটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, কারণ পিটা তখন বেড়ে যাবে। বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। লাস্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে তোমার যে 3টে তার রয়েছে, লাইভ তার, আর্থিং তার, আর একটা হচ্ছে নিউট্রাল তার। কেন 3টা তার দরকার? 3টা তার দরকার দেখো, একটা তার, দুটো তার, 3টে তার, একদম এখানে রং টং সব কিছু বলে দিতে চাইবো। এবার দেখো রং মানে হচ্ছে লাইভ, যেটাতে কারেন্টটা আসছে। এবার কারেন্টটা আসলেই শুধু হবে না, সার্কিটটাকে কী বলেছি সবসময় কমপ্লিট হতে হবে। সার্কিটটা যদি কমপ্লিট হয়, এখানে তোমার যন্ত্রপাতি আছে, সার্কিটটা কমপ্লিট হয়ে ফিরে যেতে হবে। ঠিক আছে, ফিরে যেতে জন্য যে তারটা ব্যবহার করা হচ্ছে তার নাম হচ্ছে নিউট্রাল তার। আর লাইভ তারের আরেকটা নাম ফেজ তার। ঠিক আছে, ফেজ তার। আর হচ্ছে তোমার নিউট্রাল তার হয়ে গেল। নিউট্রাল আর একটা যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আর্থিংয়ের গুরুত্বটা আমি সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো। তাহলে লাইভ তারের মধ্যে দিয়ে কারেন্ট আসছে, নিউট্রাল তার কেন থাকছে? কারণ কমপ্লিট করার জন্য সার্কিটটা। এর কোনো অ্যাকচুয়াল ভূমিকা নেই, বাট এর অ্যাকচুয়াল এটা না থাকলে আবার লাইভের কোনো ভূমিকা নেই। বুঝতে পারছো? ওই জন্যই পাখির আগে দেখবে যে একটা লাইভ যে কোনো তারের উপর বসে থাকে, একটা তারের উপর বসে থাকলে কোনো কিছু হয় না, কিন্তু যখনই উড়তে যায় দুটো তারের সঙ্গে যদি সরাসরি কানেক্ট হয়ে যায়, তখন দেখো লাইভ তার, নিউট্রাল তার, সার্কিট কমপ্লিট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে কারেন্টটা পুরোটা ফ্লো করবে। ফ্লো করে গেলে পুড়ে গেল। আর এমনিতে ওর মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট যাচ্ছে না, কারেন্ট যেমন যাচ্ছিলো ওর তারের মধ্যে দিয়ে যাচ্ছিলো। ঠিক আছে, ওর মধ্যে দিয়ে কোনো প্রকার যাচ্ছিল না, সার্কিট কমপ্লিট হওয়ার কোনো সুযোগ ছিল না। ঠিক আছে, এবার রঙগুলো কি? আগেকার নিয়মে আর্থিংটা ডেঞ্জারাস মানে লাল ছিল, এই লাইভটা ছিল লাল, ডেঞ্জার ছিল বলে লাল। আর নিউট্রালটার কোনো ভূমিকা ছিল না বলে কালো ছিল। আর এটা আর্থিং মানে সবুজ ছিল। আর আন্তর্জাতিক নিয়মে, এটা আগের নিয়ম, এটা আন্তর্জাতিক নিয়মে লালটা হালকা বাদামি হয়ে গেছে, বা হালকা লাল বা বাদামি বলতে পারো। আর কালোটা এখন হয়ে গেছে তোমার নিউট্রালের নীল হয়ে গেছে, হালকা নীল হালকা বা হালকা নীল বলতে পারো। আর আর্থিংটা হয়ে গেছে সবুজ বা হলুদ হয়ে গেল রং। এবার আর্থিংয়ের গুরুত্বটা কি? ধরো কোনো একটা তোমার যন্ত্র আছে, কোনো একটা যন্ত্রে তুমি ধরো হাত দিলে, তোমার শক লাগলো, যদি শক লাগে তুমি ছাই হয়ে গেলে। তাহলে তোমার ধরো ফ্রিজে কিছু রেখেছো ভালো খাবার, আইসক্রিম, তুমি ফ্রিজে হাত দিলে আইসক্রিমে যাওয়ার আগেই তুমি পুড়ে গেলে, তাহলে তোমার আইসক্রিম যেমন ছিল তেমনই রয়ে গেল, তুমিও শেষ হয়ে গেলে। তাহলে সেটা যদি না হতে হয়, তার জন্য কি করে কোম্পানি? তুমি এত টাকা দিয়ে খরচ করে কিনেছো, কোম্পানি কি করে? যে একটা আর্থিংয়ের ব্যবস্থা করে দেয়। সেই আর্থিংয়ের কাজটা কি? এখানে ধরো কোনো কারণে ধরো এখানে চলে আসলো, সেটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়। আর্থিংয়ের চিহ্ন এইভাবে বড় থেকে ছোট আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোটো, তারা গ্রাউন্ডে চলে যাচ্ছে সেই কারেন্টটা এবার এইখানে তোমাকে মানে কি বলবো, ফ্রিজটাকে তোমাকে ছাঁদা করে না করে সেটা কি করা হয়? ফ্রিজটার থেকেই এই ধাতব পৃষ্ঠ সবগুলোকে যুক্ত করে একটা তার, সেটাকে আর্থিংয়ের মধ্যে মানে 1, 2, 3টে পিন থাকে দেখবে। ঠিক আছে, 3টে পিন থেকে যার এটা মোটা থাকে এটাকে বলে আর্থিং পিন। একটাকে লাইভ বলে, একটাকে নিউট্রাল বলে। ঠিক আছে, একটাকে লাইভ, নিউট্রাল, আর একটাকে বলে আর্থিং। এটা মোটা এবং বড় করা হয় কারণ কি? যাতে করে এর ক্ষেত্রফলটা বেশি হয়, তাহলে রেজিস্ট্যান্সটা কম হয়। রেজিস্ট্যান্সটা যাতে কম হয়, রেজিস্ট্যান্সটা কম হলে কী হবে? এর মধ্যে দিয়ে প্রবাহটা বেশি পরিমাণে চলে যাবে। তাহলে তুমি এখানে টাচ করে শক খাওয়ার আগেই যতটা পরিমাণ কারেন্ট থাকবে এদিকে চলে যাবে ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো না? পারো নি বলো। ঠিক আছে, এই জন্য আর্থিংটা করা হয়। আর বাকি তোমার একটা দুটো শর্ট কোশ্চেন যেগুলো লাগবে সেটা হচ্ছে যে সুইচ হচ্ছে 2 প্রকার। বৈদ্যুতিক সুইচ হচ্ছে 2 প্রকার। আর তোমাদের ঘরে যেটা ব্যবহার করা সেটা হচ্ছে পিয়ানো সুইচ। 2 প্রকার, একটা একমেরু আর একটা হচ্ছে দ্বিমেরু। একমেরু মানে একটা মেরুতে অন করলে আর একটা মেরুতে অফ হবে, ওটা হচ্ছে একমেরু সুইচ। আর দ্বিমেরু মানে একটাতে অন করলে আবার ওদিকে ধরো আরও একটা কানেকশন যোগ করা আছে, তাহলে সেটাতে তোমার অফ হয়ে যাবে, আবার এদিকে এসে সেটাতেই অন করতে পারছো। দেখো মানে একদিকে অন করেছিলে, আবার সেটাতেই এই দিকটা দিয়ে টিপে অন করতে পারছো, সেটাকে বলছে দ্বিমেরু সুইচ। আর সুইচকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, এবং যেটা হচ্ছে তোমার বৈদ্যুতিক ফিউজ, সেটাকেও লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকে। সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকে, সেটা হচ্ছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আশা করছি এখানে লাস্ট কোশ্চেন এটা কি,
যে গৃহস্থলীর যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলোকে তোমার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় কেন। আমি লিখছি না ডিটেলসে, তোমাদের শুধু একটু বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। যে দেখো, যে এখানে একটা যন্ত্র যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, ধরো এখানে একটা লাইট আছে, লাইট, এখানে ধরো একটা ফ্যান আছে, ফ্যান লিখছি ফ্যান, এখানে ধরো এসি আছে, এখানে ধরো তোমার রেফ্রিজারেটর আছে, রেফ্রিজারেটর ইত্যাদি আছে, দিয়ে কমপ্লিট হয়েছে সার্কিটটা, ঠিক আছে। এবার দেখো কী বলেছিলাম, এখানে রেজিস্ট্যান্স বাধা আছে, তাহলে এখানে বিভব VA ধরো 220 ভোল্ট পাঠিয়েছো, এখানে লাইটের জন্য কিছু পরিমাণ কমলো, ধরো 218 ভোল্ট হলো, ফ্যানের জন্য ধরো 20 ভোল্ট কমলো, তাহলে 200 ভোল্ট হলো, এসির জন্য ধরো হঠাৎ করে কমে গেল 150 ভোল্ট, তাহলে কত পেলে আর 50 ভোল্ট, তাহলে রেফ্রিজারেটার আর চলবে না। এখানে ধরো টিভি তুমি চালিয়ে বসেছো, এখানে পাচ্ছ 10 ভোল্ট, তাহলে 10 ভোল্টের টিভি চলবে না তোমার, তুমি তাহলে এসে আরাম করে টিভির তলে বসলে তুমি টিভিতে দেখতেই পাবেন যে কী ঘটছে, কেন ঘটছে, কারণ তোমার বিভবের মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে বিভবের মানটা তাহলে শ্রেণী সমবায়দেরকে যুক্ত করা যাবে না। আবার দেখো আরেকটা অসুবিধা, যদি ফ্যানটা খারাপ হয়ে যায়, দেখো পুরো সার্কিটটা ক্লোজ ওপেন হয়ে গেল, মানে এদিকটা কমপ্লিট হবে না, তাহলে এদিকের এসি সব কিছুই চলবে না, তাহলে এটা আগে বাগাতে হবে, তারপর আবার আর যদি সুইচ লাগাতে চাও, তাহলে এখানে সুইচ লাগালে এগুলো সবগুলো অন হবে, সবগুলো অফ হবে, তাহলে এটাও করা যাবে না। তাহলে এমন কি করা যাবে যেটা সাহায্যে সবগুলোকেই আলাদা আলাদাভাবে আমি ব্যবহার করতে পারবো, তার জন্য করা হবে সমান্তরাল সমবায়। এখানে লাইট দাও, এখানে ফ্যান, এখানে এসি, এখানে ডিসি, যা ইচ্ছা তুমি দাও, রেফ্রিজারেটর যা ইচ্ছা দাও, ঠিক আছে, যা ইচ্ছা তুমি দাও, সবই যদি তুমি এখানে ব্যবহার করো তাহলে কী পাবে, যেটা পাবে সেটা হচ্ছে তুমি কী পেচ্ছ, যে সবগুলো দেখো এখানে একটা সুইচ দাও, এটা অন করা অফ করা যাবে, এখানে সুইচ দাও অন অফ করা যাবে, সুইচ দাও অন অফ করা যাবে, তাহলে বিভিন্ন প্রকার সুইচ ব্যবহার করা যাবে, একটা ব্যবহার করলে অপরটাকে বন্ধ রাখা যাবে, আর হচ্ছে তোমার সবগুলোকে বাঁচিয়ে রাখা, ভালোভাবে রাখা যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে যে জিনিসগুলো এখানে কমপ্লিট করলাম সেগুলো একটু বলে দেবো ইন শর্ট। সেগুলো কী কী, যে প্রথমে বললাম যে উষ্ণতার প্রভাবে রোধাঙ্কের কেমন পরিবর্তন হয় পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তারপর অতিপরিবাহী কী, অতিপরিবাহিতা বলতে কী বলেছি। তারপরে বলেছি তোমাদের কী বলেছি বলো তো, রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, ওখান থেকে সম্পর্কে ডিটেলসে যত টাইপের অঙ্ক হয় সবগুলো কিন্তু আলোচনা করা হয়েছে ওখানে, টাইপগুলো, অঙ্কগুলো করানো হয়নি, অঙ্কগুলো করানোর জন্য 100টা লাইক করবে ভিডিওটায়। তারপরে এসে গেছি 200% যেটা গ্যারান্টি ছিল সেটা যে জুলের সূত্র কেন হচ্ছে, জুলের সূত্র কী হচ্ছে, জুলের সূত্র কোথা থেকে আসছে, শক্তি ও কার্য ও শক্তির তুল্যতা থেকেও জুলের সূত্র আসছে, ওটাও করে দিয়েছি। তারপরে যেটা বলেছি, ব্যাখ্যা করেছি, সেটা কী বলো তো, যে গৃহস্থলীর জুলের সূত্রের অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় হচ্ছে, ঠিক আছে, ওটা অ্যাপ্লিকেশনগুলো বলে দিয়েছি। তারপরে তোমার বলেছি যে বিভিন্ন তারগুলো সম্পর্কে বলেছি, আর্থিং কেন করা হচ্ছে বলেছি, বাস এই সমস্ত জিনিসগুলো এই ভিডিওটার মধ্যে কমপ্লিট করে দিয়েছি। চলতড়িতে যত সমস্ত জিনিস ছিল, আর একটা জিনিস যেটা তোমরা ঘরে পড়ে নিতে পারবে, CFL LED আর হচ্ছে তোমার ভাসবর ল্যাম্প, ঠিক আছে, LED মানে লাইট এমিটিং ডায়োডের হচ্ছে তোমার 6 থেকে 8 ওয়াটের একটা বাল্ব, যে লাইটটা দেবে সেটা হচ্ছে তোমার CFL এর 13 থেকে 14 ওয়াটের বাল্ব দেবে। আর হচ্ছে মেন আর একটা পার্থক্য মনে রাখবে, যে CFL এর হচ্ছে 6000 থেকে 8000 ঘন্টা তো ওর লাইফ টাইম, এটা কোথায় 30,000 থেকে 40,000-এর মাঝামাঝি আর কি, ঠিক আছে, ওটা একটু দেখে নেবে CFL এবং LED এর ব্যবহারটা, ঠিক আছে, পার্থক্য ওটা একটু দেখে নেবে, ওটা কিন্তু পরীক্ষা আসে, ওটা একটু স্কিপ আছে, বাকি সমস্ত জিনিস কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, ডিটেলসে ভিডিওটা রয়েছে। এবার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।